সেমিস্টার সিস্টেমের এমসিকিউ সেমিস্টারের প্রথম এক্সামে ফিজিক্স কোশ্চেন পেপারে সবাই ভেবেছিল কোশ্চেন হয়তো সহজ হবে, কিন্তু দেখা গেছিল কি প্রত্যেকে রায় মার্টিন এবিটিএ সবাই সব যে যার মতো সলভ করেছিল, কিন্তু কোশ্চেন একটাও তার থেকে আসেনি। কোশ্চেন গুলো নতুন রকমের কোশ্চেন ছিল, নতুন করে বানানো কোশ্চেন ছিল। তাই এবারেও তোমরা এক্সপেক্ট করতে পারো কোশ্চেন তোমরা কমন পাবে না, কোশ্চেন গুলো আনকমনই হবে। তাই কোশ্চেন সলভিং স্কিল তোমাদের ডেভেলপ করতে হবে। আজকে যে চ্যাপ্টারটা আমি শুরু করব সেই চ্যাপ্টারটার নাম কারেন্ট ইলেকট্রিসিটি। আগের বারে কোশ্চেন এই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটি জেই মেনের কোশ্চেন তুলে দিয়েছিল। কারেন্ট ইলেকট্রিসিটি এমন একটি চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে বারবার কোশ্চেন ঘোরানোর চান্স থাকে এবং কোশ্চেন গুলো জেই নিট ঘেঁষা হওয়ারও চান্স থাকে। তাই সেই জন্য আমরা কারেন্ট ইলেকট্রিসিটিকে গুরুত্ব দিয়ে পড়বো এবং ডেপথফুল ভাবে পড়বো। তো চলো শুরু করা যাক। আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির ফার্স্ট চ্যাপ্টার ওহমস ল এন্ড ইলেকট্রিক কারেন্টের উপর একটা ক্লাস নেব, ঠিক আছে? দেখা যাক, পুরোটা হয়তো শেষ করতে পারবো না, যতটা সম্ভব আজকে নেওয়ার চেষ্টা করি। চলো শুরু করা যাক। তো প্রথমেই আসি আমরা তড়িৎ প্রবাহ ওহমের সূত্র। তো প্রথমে একটা বেসিক কনসেপ্ট জানতে হবে। তো এখন যদি বলো স্যার এইগুলো শেখাবে বাচ্চাদের মতো, পরিবাহী, অন্তরক, অর্ধ পরিবাহী, দেখো এখানে কি শেখাচ্ছি, দেখো এখানে কি শেখাচ্ছি সেটা দেখো। ম্যাটেরিয়ালস বা পদার্থগুলোকে তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করছে কেমন তার উপর ডিপেন্ড করে তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। একটা হলো কন্ডাক্টর, একটা হলো ইনসুলেটর, একটা হলো সেমিকন্ডাক্টর, ঠিক আছে? পরিবাহী, অন্তরক, অর্ধ পরিবাহী, এটা তোমরা জানা কথা। এবারে দেখো পরিবাহীর ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হয়। সেন্টার থাকে নিউক্লিয়াস, আর তার চারদিকে অরবিট গুলো থাকে। অরবিট, অরবিটের বাইরের অরবিটে যে ইলেকট্রন থাকে তার নাম হলো ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। বাইরে থেকে এনার্জি পেলে এই ইলেকট্রন বেরিয়ে যায় আর এই ইলেকট্রন হয়ে যায় ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন এখন কি করবে, ধরো এটা এমন একটা, এটা কন্ডাক্টর বলছি, তো কন্ডাক্টরের বডিটা ধরো এটা হলো কন্ডাক্টরের বডি। এখন কন্ডাক্টরের বডির মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। ফ্রি ইলেকট্রন গুলো কি করবে, ফ্রি ইলেকট্রন গুলো কন্ডাক্টরের বডির মধ্যে দিয়ে ফ্লো করবে। ইনিশিয়ালি কন্ডাক্টরের বডির মধ্যে দিয়ে ফ্রি ইলেকট্রন গুলো র্যান্ডমলি এভরি ডিরেকশন মুভ করে, জিগজ্যাগ ওয়েতে মুভ করে, এদের স্পেসিফিক ডিরেকশনে যাওয়ার কোনো মুভমেন্ট নেই। যখনই আমি এখানে একটা ব্যাটারি লাগাবো বা ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করব, ব্যাটারি লাগানো মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করানো, ঠিক আছে? যখন এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করব এদিকে, তার অপোজিটে ইলেকট্রন গুলো মুভ করবে আর প্রডিউস হবে কি, ইলেকট্রিক কারেন্ট। এভাবে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। এক্সাম্পলস কি, এক্সাম্পলস হলো মেটালিক কন্ডাক্টর, মেটালিক কন্ডাক্টর, অল মেটাল আর কন্ডাক্টর, তো তাই এদেরকে বলা হয় কি, মেটালিক কন্ডাক্টর। মেটালিক কন্ডাক্টর, আচ্ছা হলো। এবারে আসি ইনসুলেটরে কি হয়। আচ্ছা এবারে একটা প্রশ্ন করতে পারো তোমরা যে স্যার এখানে ফ্রি ইলেকট্রন কেন পাওয়া গেল, এই ইলেকট্রন গুলো কেন ফ্রি ইলেকট্রন হলো? কারণ এই ইলেকট্রন গুলো লুজলি প্যাক থাকে, লুজলি প্যাক থাকে, এর উপরে সেন্টারের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কম থাকে। আচ্ছা ইনসুলেটরে কি হয়, ইনসুলেটরে বাইরের যে ইলেকট্রন গুলো থাকে বা ওভারঅল যে ইলেকট্রন গুলো থাকে সবাই ক্লোজলি প্যাক থাকে, ক্লোজলি প্যাকড। এদেরকে বের করা যাবে না, বাইরে থেকে এনার্জি দিয়ে বের করা যাবে না, তাহলে ফ্রি ইলেকট্রনই পাওয়া যাবে না। যেহেতু এরা ক্লোজলি প্যাকড, বাইরে থেকে এনার্জি দিয়ে এদের বের করা যাবেই না, সো এরা ফ্রি ইলেকট্রন পাওয়াই যাবে না এখানে। তো ফ্রি ইলেকট্রন না পাওয়া গেলে ফ্লো করবে কি, বডির ভিতর দিয়ে ফ্লোই করতে পারবে না, তাহলে ইনসুলেটরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে না। এখন তারপরেও ইনসুলেটরের বডিটাকে তুমি কি করলে, ইলেকট্রিক ফিল্ডের সাথে কানেক্ট করলে, ব্যাটারির সাথে যুক্ত করলে, ব্যাটারির সাথে যুক্ত করলে বা ইলেকট্রিক ফিল্ডের সাথে কানেক্ট করলে বা ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করলে, সরি, ব্যাটারির সাথে যুক্ত করলে বা ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করলে, তো কি হবে, কি হবে বলছে, তখন এই যে ক্লোজলি প্যাক ইলেকট্রন গুলো আছে তার একটু সামান্য শিফট হবে, যেটা আমরা ডাইইলেকট্রিকের পোলারাইজেশনে পড়ে এসেছিলাম। এই জন্য
ইনসুলেটর গুলোকে বলা হয় কি ডাইইলেকট্রিক। তাহলে এদের ইলেকট্রিক ফিল্ড লাগালে কিছু হয় না, জাস্ট ইলেকট্রন গুলো একটু সামান্য শিফট হয়, তাই এদেরকে ডাইইলেকট্রিক বলে। বোঝা গেল? এক্সাম্পল ইট, কাঠ, পাথর, প্লাস্টিক্স। ঠিক আছে, আচ্ছা এবারে আসলাম সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কারা? না কন্ডাক্টর না ইনসুলেটর, এদের মধ্যবর্তী অবস্থায় থাকে, এদের মধ্যবর্তী অবস্থায় থাকে। হায়ার টেম্পারেচারে, টেম্পারেচার বাড়ালে কি হয়, টেম্পারেচার বাড়ালে সাধারণ কন্ডাক্টর গুলো বা পরিবাহী গুলোর রোধ বাড়ে, তাই তার ভিতরে কম কারেন্ট ফ্লো করে। কিন্তু সেমিকন্ডাক্টরে উল্টো কেস, টেম্পারেচার বাড়ালে রোধ কমে, তাই বেশি কারেন্ট ফ্লো করে। তাহলে টেম্পারেচার বাড়ালে তার কন্ডাক্টিভিটি বাড়ে বা কারেন্ট ফ্লো এর ক্ষমতা বাড়ে। কার বাড়ে? সেমিকন্ডাক্টরে বাড়ে। কারণ সেমিকন্ডাক্টরের টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স না বেড়ে কমে যায়, তাই বেশি কারেন্ট ফ্লো করে। তাহলে টেম্পারেচার বাড়ালে সেমিকন্ডাক্টর কার মতো কাজ করে? সেমিকন্ডাক্টর কন্ডাক্টরের মতো কাজ করে, এটা মাথায় রাখবে। হায়ার টেম্পারেচারে সেমিকন্ডাক্টর কন্ডাক্টরের মতো কাজ করে। আচ্ছা, লোয়ার টেম্পারেচারে সেমিকন্ডাক্টর ইনসুলেটরের মতো কাজ করে। এই দুটো কথা মাথায় রাখবে। হায়ার টেম্পারেচারে সেমিকন্ডাক্টর কন্ডাক্টরের মতো কাজ করে, লোয়ার টেম্পারেচারে সেমিকন্ডাক্টর ইনসুলেটরের মতো কাজ করে। আচ্ছা, সেমিকন্ডাক্টরে কি হয়? সেমিকন্ডাক্টরে ইলেকট্রন তো চার্জ ফ্লো করে, ইলেকট্রন ছাড়াও হোলও চার্জ ফ্লো করে। কিভাবে হয়? ধরো এটা সেন্টার, অরবিট গুলো আছে, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, যেখানে ইলেকট্রন বেরিয়ে যাবে সেখানে একটা হোল ক্রিয়েট হবে, হোল, এটার নাম হোল। বলছে হোল ও চার্জ কন্ডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যখন হোল চার্জ কন্ডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তখন তাদেরকে আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যখন ইলেকট্রন চার্জ কন্ডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তখন তাদেরকে আমরা বলি এন টাইপ সেমিকন্ডাক্টর। এক্সাম্পল কি হবে সেমিকন্ডাক্টরে? এক্সাম্পল হলো সিলিকন, জার্মেনিয়াম। সিলিকন আর জার্মেনিয়ামকে আমরা বলি ইন্টেনসিভ সেমিকন্ডাক্টর। ইন্টেনসিভ সেমিকন্ডাক্টর মানে হলো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সিলিকন আর জার্মেনিয়ামকে আমরা বলি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। আচ্ছা, তাহলে দেখো প্রথমেই তোমরা ভাবছিলে যে স্যার কেন পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক এইসব পড়াতে এলো। প্রথমে যে অ্যাপ্রোচে দিলাম পড়ানোটা, যে অ্যাপ্রোচে জিনিসটা গেল তোমাদের কাছে, সেই অ্যাপ্রোচটা দরকার। নেক্সট চলো, এবারে আসি আমরা যেটা মেন জায়গা, ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ, এই জায়গাটা বুঝতে হবে। ধরো আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ তোমরা কি জানো? তোমরা জানো ধরো তামার তার আছে, তামার তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট ফ্লো করছে, তাই না? এটা কি, এটাকে কিভাবে ডিফাইন করা যায়? তোমরা বলবে স্যার তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে মানে তারের ভিতর দিয়ে কিছু ফ্লো করছে। হ্যাঁ স্যার, কি ফ্লো করছে? বলবে স্যার ইলেকট্রন ফ্লো করছে। হ্যাঁ অনেকটা ঠিক বলেছো, ইলেকট্রন ফ্লো করছে। সবসময় কি ইলেকট্রন ফ্লো করে? তাহলে বলতে পারো চার্জ ফ্লো করছে। আচ্ছা, তাহলে তারের ভিতর দিয়ে চার্জ ফ্লো করছে, তাহলে এটাকে আমরা ডিফাইন করব কিভাবে? তো এই তার থেকে আমরা একটা স্পেসিফিক এরিয়া অফ ক্রস সেকশন কেটে নেব। তাহলে আমরা একটা স্পেসিফিক এরিয়া অফ ক্রস সেকশন কেটে নিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেটে নিলাম। এই একটা স্পেসিফিক এরিয়া অফ ক্রস সেকশনে কতটা চার্জ ফ্লো করছে সেটা দিয়ে আমরা মেজার করব। এটা আইডেন্টিফাই মানে একটা ইউনিক হিসাবে। তাহলে এই স্পেসিফিক এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে আমি যদি কল্পনা করি, তাহলে এখান থেকে চার্জ ঢুকছে আর বেরোচ্ছে। আমার হাতটা মনে করো এই স্পেসিফিক এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে এই পাশ দিয়ে চার্জ ঢুকছে, এই পাশ দিয়ে চার্জ বেরোচ্ছে, তাই না? আচ্ছা,
ধরে নাও ধরে নাও এবার বলো কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে। এইটুকু বোঝা গেল যে চার্জ ফ্লোয়ের ডিরেকশনটা কারেন্টের ডিরেকশন না, এটা তো হবে না। কোন চার্জ আছে তার উপর ডিপেন্ড করবে, তাহলে লিখে নাও। তুমি ভাবছো যে চার্জ যেদিকে ফ্লো করছে সেদিকে কারেন্ট হবে না, সেদিকে কারেন্ট হবে না। তুমি এটুকু বুঝতে পেরেছো যে চার্জের ফ্লোয়ের জন্য কারেন্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে তোমাকে লিখে নিতে হবে যে পজিটিভ চার্জ হতে পারে আর নেগেটিভ চার্জ হতে পারে। পজিটিভ চার্জের ফ্লোয়ের ডিরেকশন, তাহলে লেখো ডিরেকশন অফ ফ্লো অফ পজিটিভ চার্জ equals to direction of electric current। তাহলে ইলেকট্রিক কারেন্টের ডিরেকশন কোন দিকে? পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করে সেদিকে। আর যদি নেগেটিভ চার্জ হতো তাহলে কি হতো? নেগেটিভ চার্জ যদি হতো তাহলে অপোজিট ডিরেকশন অফ ফ্লো অফ নেগেটিভ চার্জ, অপোজিট ডিরেকশন অফ ফ্লো অফ নেগেটিভ চার্জ equals to direction of current। ঠিক আছে, নেগেটিভ চার্জ যেদিকে ফ্লো করবে তার অপোজিট ডিরেকশনটা হবে কারেন্টের ডিরেকশন। তাহলে পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করবে সেই ডিরেকশনটা হবে কারেন্টের ডিরেকশন, আর নেগেটিভ চার্জ যেদিকে ফ্লো করবে সেই ডিরেকশনটা হবে তার অপোজিট ডিরেকশনটা হবে কারেন্টের ডিরেকশন। নেগেটিভ চার্জ ধরো এদিকে ফ্লো করছে, তাহলে এদিকে হবে কারেন্টের ডিরেকশন। তাহলে প্রথমেই আমি বললাম এটা একটা তারের ভিতর দিয়ে চার্জ ফ্লো করলে কারেন্ট প্রডিউস হয়। এখন কারেন্ট কোন দিকে প্রডিউস হয় সেটা আমি দেখিয়ে দিলাম যে কোন চার্জ কোন দিকে ফ্লো করলে কারেন্ট কোন দিকে প্রডিউস হয়। আচ্ছা ঠিক আছে, ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে লিখি? আচ্ছা শুধু কি চার্জের ফ্লোকে কারেন্ট বলা হয়? না, রেট অফ ফ্লো অফ চার্জকে কারেন্ট বলে। রেট অফ ফ্লো অফ চার্জকে কারেন্ট বলে। রেট অফ ফ্লো অফ চার্জকে যদি কারেন্ট বলা হয় তার মানে কারেন্ট আই ইকুয়ালস টু কি হবে? কিউ বাই টি। টাইম দিয়ে ডিভাইড করলে হয়, তাই না? টাইম দিয়ে ডিভাইড করলে হয়। তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু কিউ বাই টি। কেন কিউ বাই টি হলো? রেট অফ ফ্লো অফ চার্জ। আর রেট কিভাবে বের হয়? কোনো কিছুকে টাইম দিয়ে ডিভাইড করলে রেট বের হয়। বোঝা গেল? কোনো কিছুকে টাইম দিয়ে ডিভাইড করলে তার রেট বা হার বের হয়। ওকে, আচ্ছা। তো এই স্পেসিফিক এরিয়া অফ ক্রস সেকশন আমরা দেখলাম। এই এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে আমরা ধরে নিচ্ছি যে ডেল কিউ চার্জ ঢুকে আর বেরিয়ে যাচ্ছে, ডেল কিউ চার্জ ঢুকে বেরিয়ে যাচ্ছে। হলো? আচ্ছা, কত টাইম নিচ্ছে? বলছে ডেল টি টাইম নিচ্ছে। তাহলে ডেল টি টাইমে কত চার্জ যাচ্ছে? ডেল কিউ। ইউনিট টাইমে কত চার্জ ফ্লো করবে? ডেল কিউ বাই ডেল টি। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যাভারেজ কারেন্ট। এটাকে আমরা কি বলবো? অ্যাভারেজ কারেন্ট। এবারে যদি আমরা একটা কাজ করি যে অ্যাভারেজ কারেন্ট আমরা কি পেয়ে গেলাম? ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউ বাই ডেল টি আমরা কি পেয়ে গেলাম? অ্যাভারেজ কারেন্ট বা গড় কারেন্ট। এবারে আমরা যদি অ্যাট স্পেসিফিক টাইম টি, অ্যাট স্পেসিফিক টাইম টি তে
আমরা বের করতে চাই কারেন্ট কত এট এ স্পেসিফিক টাইম টি। স্পেসিফিক টাইম টি আমরা ক্লাস 11 এর ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি পড়েছিলাম, এটা স্পেসিফিক টাইম টি তে কত হবে, তাই না? তো তাহলে সেটা কত হয়, সেটার জন্য আমাদেরকে নিতে হবে কি লিমিট অফ ডেল কিউ ডেল টি টেন্স টু জিরো, তাহলে এটা হয়ে যায় ডি কিউ ডিটি। এটাকে বলে ইনস্ট্যান্টানিয়াস কারেন্ট। এট এ স্পেসিফিক টাইম টি তে কারেন্ট কত, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাপ্রোচে জিনিসটা দেখতে পারো অ্যাভারেজ কারেন্ট, ইনস্ট্যান্টানিয়াস কারেন্ট। আর একটা অ্যাপ্রোচে দেখতে পারো স্টেডি ফ্লো, নন স্টেডি ফ্লো। স্টেডি ফ্লো, নন স্টেডি ফ্লো। এটা কি? স্টেডি ফ্লো মানে সময়ের সাথে সাথে ফ্লোটা সেম হচ্ছে, সময়ের সাথে সাথে চার্জের ফ্লোটা সেম হচ্ছে, তাহলে I ইকুয়ালস টু কি হবে কিউ বাই টি। নন স্টেডি ফ্লোতে কি হচ্ছে, টাইমের সাথে সাথে ফ্লোটা সেম হচ্ছে না, তাহলে তখন I ইকুয়ালস টু কত হবে ডি কিউ ডিটি। এই তো গল্প। এই অ্যাপ্রোচেও দেখতে পাও। মূল কথা কারেন্টের ফ্লো মানে হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ এট এ স্পেসিফিক এরিয়া অফ ক্রস সেকশন। আচ্ছা, এবারে প্রশ্ন হলো তাহলে কারেন্টের ইউনিট কি হবে, ইউনিট কি হবে? ইউনিট হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হলো 7টা বেস ইউনিট ছিল আমাদের, 7 ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট ছিল। মাস, লেন্থ, টাইম, লিমিনিয়াস মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ইলেকট্রিক কারেন্ট আর লিমিনিয়াস ইন্টেন্সিটি। তার মধ্যে একটা হলো এটা। আচ্ছা, হলো ডাইমেনশন কি লেখা হয়, আই লেখা হয়, বা অনেকে এ লিখতে পারো, অনেকে আই লেখে, অনেকে এ লেখে ডাইমেনশন। এবার প্রশ্ন হলো এটা স্কেলার না ভেক্টর? এটা স্কেলার না ভেক্টর? সবাই বলবে তো ডিরেকশন আছে, ম্যাগনিটিউড আছে, তাহলে তো এটা স্কেলার না ভেক্টর হবে। না, ভেক্টর নয়। কেন ভেক্টর নয়? ধরো এদিকে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে কত বের হবে বলছে, সবাই বলবে 3 3 6 অ্যাম্পিয়ার। তাহলে এদিকে 3 অ্যাম্পিয়ার, এদিকে 3 অ্যাম্পিয়ার, বের হচ্ছে কত 6 অ্যাম্পিয়ার। তাহলে ভেক্টর যোগ হলো, সাধারণ যোগ হলো তো, তাহলে ভেক্টর অ্যালজেব্রা ফলো করে না, তাহলে এটা ভেক্টর হবে না। এটা কি হবে? যেহেতু ভেক্টর অ্যালজেব্রা ফলো করে না, তাহলে ভেক্টর হবে না। এটা কি হবে? স্কেলার বলতে পারো। অ্যাকচুয়ালি এটা হয় টেনসর, অ্যাকচুয়ালি এটা হয় কি টেনসর, টেনসর কোয়ান্টিটি। টেনসর হলো তারা যার ম্যাগনিটিউড ডিরেকশন আছে তার সত্ত্বেও ভেক্টর নয়, তাইকে টেনসর বলে। যদি কোশ্চেনে টেনসর থাকে তাহলে টেনসরই মারতে হবে, ঠিক। আর যদি টেনসর না থাকে তাহলে স্কেলার দিলেও হবে। বোঝা গেল? তো এই গেল পুরো ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহের গল্প। তড়িৎ প্রবাহের গল্প পুরো বুঝতে পেরেছো কিনা দেখো, তড়িৎ প্রবাহের গল্প পুরো বুঝতে পেরেছো কিনা দেখো। এই যে জিনিসটা দেখালাম এটা হলো লিমিট থেকে ডেরিভেটিভের ফর্ম, এটা নর্মাল ক্লাস 11 থেকেই জানা উচিত তোমার। নেক্সট যাবো, চলো এবারে একটা ভেক্টর রাশি দেখবো আমরা, একটা ভেক্টর রাশি দেখব যার নাম কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব, যার নাম কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব। আচ্ছা তুমি বলো তো, এই যে স্পেসিফিক এরিয়া ক্রস সেকশন কেটে নিয়েছিলাম, এরিয়া একটা স্কেলার না ভেক্টর? বলো তো, এই যে এরিয়াটা আছে, এরিয়াটা স্কেলার না ভেক্টর? তো উত্তর হওয়া উচিত ভেক্টর, কারণ তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে তুমি পড়ে এসেছো এরিয়া বা ক্ষেত্রফল ভেক্টর হয়। ভেক্টর ডিরেকশন কোন দিকে? ধরো আমার হাত হলো এরিয়া বা ভেক্টর, এরিয়া, আমার হাত হলো একটা এরিয়া, এর এটাকে এর এরিয়াল ভেক্টর কোন দিকে? তলের সাথে লম্বভাবে বাইরের দিকে। বুঝা গেল?
তাহলে এটা একটা ক্ষেত্রফলের এরিয়াল ভেক্টর কোন দিকে? এই দিকে। এটা একটা ক্ষেত্রফল এরিয়াল ভেক্টর কোন দিকে? এই দিকে। আচ্ছা, কারেন্ট ডেনসিটিতে আসি বা প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব প্রবাহ ঘনত্ব কি, চলো বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। এটা একটা স্পেসিফিক পয়েন্ট পি, এই পি পয়েন্টের রেসপেক্টে একটা এরিয়া টানা হয়, এরিয়া করা হয়েছে, যেটা হলো ডেল এস। এই এরিয়া দিয়ে চার্জ ফ্লো করছে কত? ডেল কিউ। আচ্ছা, তাহলে কারেন্ট কি হবে? কারেন্ট হলো ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউ বাই ডেল টি হলো ডেল আই কারেন্ট। তো বলছে এই ডেল আই কারেন্টকে তুমি ডেল এস দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি পেয়ে যাবে একটা নতুন রাশি, তার নাম জে। এটা অ্যাভারেজ কারেন্ট ডেনসিটি বেরোবে। তাহলে জে বা অ্যাভারেজ কারেন্ট ডেনসিটি কি? ইলেকট্রিক কারেন্টকে এরিয়া দিয়ে ডিভাইড করা, মানে পার ইউনিট এরিয়াতে কত কারেন্ট যাচ্ছে, পার ইউনিট এরিয়াতে কত কারেন্ট যাচ্ছে সেটা হলো কারেন্ট ডেনসিটি। পার ইউনিট এরিয়াতে কত কারেন্ট যাচ্ছে সেটা হলো কারেন্ট ডেনসিটি। আচ্ছা, অ্যাভারেজ কারেন্ট ডেনসিটি থেকে আমরা সিমিলার ভাবে লিমিট নিতে পারি, নিয়ে ডেল এস টেন্স টু জিরো করতে পারি, নিয়ে ডেল আই বাই ডেল এস করতে পারি, তাহলে এটা হয়ে যায় ডিআই বাই ডিএস। এটা হলো অ্যাট এ স্পেসিফিক এরিয়া, মানে ইনস্টান্টেনিয়াস, এটা হলো ইনস্টান্টেনিয়াস কারেন্ট ডেনসিটি, এটা হলো অ্যাভারেজ কারেন্ট ডেনসিটি। ঠিক আছে, তো কারেন্ট ডেনসিটির গল্প কি গেল? কারেন্ট ডেনসিটি মূল কথা হলো যে কারেন্ট ডেনসিটি হলো কারেন্ট বাই এটা। তাহলে আমি যদি খুব সহজ বাংলায় লিখি, জে ইকুয়ালস টু হলো আই বাই এস। যেটা হলো ভেক্টর আর এসটা হলো ভেক্টর, আইটা হলো স্কেলার। আচ্ছা, এইখানে দেখো, এখানে তো এখানে কারেন্ট ফ্লো এর ডিরেকশনের সাথে এরিয়াটা পারপেন্ডিকুলার ছিল, এইখানটাতে এরিয়াটা একটু হেলে রইলো। এই ধরনের প্রবলেম দেয় ডাইরেক্ট, এই ডায়াগ্রামটা থেকে প্রবলেম দেয়। এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, ডাইরেক্ট এই ডায়াগ্রামটা থেকে প্রবলেম আসে। ঠিক আছে, ডাইরেক্ট এই ডায়াগ্রামটা থেকে প্রবলেম আসে। কারেন্টের ফ্লো হচ্ছে কোন দিকে? এদিকে। আচ্ছা, কারেন্ট ডেনসিটির ডিরেকশন কোন দিকে বলে দিই। ইলেকট্রিক কারেন্টের ডিরেকশন যেদিকে, ইলেকট্রিক কারেন্টের ডিরেকশন ইকুয়ালস টু কারেন্ট ডেনসিটি ডিরেকশন। তাহলে ইলেকট্রিক কারেন্টের ডিরেকশন যেদিকে হবে, কারেন্ট ডেনসিটির ডিরেকশনও সেদিকে হবে। ইলেকট্রিক কারেন্টের ডিরেকশন যেদিকে হবে, কারেন্ট ডেনসিটির ডিরেকশনও সেদিকেই হবে, মাথায় রাখবে। এবারে দেখো, এরিয়াটা এভাবে হেলে আছে, তাহলে এরিয়াল ভেক্টর তলের সাথে লম্ব এদিকে, আর কারেন্ট ফ্লো করছে বা কারেন্ট ডেনসিটির ডিরেকশন কোন দিকে? এদিকে। তাহলে এটা কত অ্যাঙ্গেল করেছে? মাঝখানে থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে কারেন্ট ফ্লো এর ডিরেকশনে এরিয়ার কম্পোনেন্ট কত হবে? ডেল এস কস থিটা। তাহলে কারেন্ট ডেনসিটি জে ইকুয়ালস টু কত হবে? উপরে থাকবে ডেল আই, নিচে ডেল এস এর জায়গায় কত হবে? ডেল এস কস থিটা। তাহলে এটাকে আমি কি বলতে পারি? ডেল আই ইকুয়ালস টু জে ডেল এস কস থিটা। এবারে গল্পটা দেখো কি আসছে, জে ডেল এস কস থিটা মানে আমি লিখতে পারি জে ভেক্টর ডট ডেল এস ভেক্টর, ডেল আই ইকুয়ালস টু, দেখো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে স্কেলার পেয়ে গেছে। কারেন্ট ইলেকট্রিসিটি স্কেলার বা টেনসর, সেটা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে পেয়ে গেছে। একটা হলো কারেন্ট ডেনসিটি, একটা হলো এরিয়াল ভেক্টর। ঠিক আছে, এই ইকুয়েশনটা দিয়ে ডাইরেক্ট প্রবলেম করতে দেয়। তো এই গেল কারেন্ট ডেনসিটির গল্প। কারেন্ট ডেনসিটির ইউনিট কি হবে? কারেন্ট ডেনসিটির ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই। আচ্ছা, ডিরেকশনটা বুঝতে পারলে তো?
ইলেকট্রিক কারেন্টের যেদিকে ডিরেকশন সেদিকেই কারেন্ট ডেন্সিটি ডিরেকশন। তার মানে হলো পজিটিভ চার্জের ফ্লো এর ডিরেকশন, পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করবে সেদিকটা হলো কারেন্ট ডেন্সিটি ডিরেকশন, আর নেগেটিভ চার্জ যেদিকে ফ্লো করবে তার অপোজিটটা হলো কারেন্ট ডেন্সিটি ডিরেকশন। আচ্ছা, এবারে প্রশ্ন হলো যে পজিটিভ চার্জ তাহলে কি প্রোটন ফ্লো করতে পারে? উত্তর হবে না, প্রোটন ফ্লো করতে পারে না। পজিটিভ চার্জ বলতে পজিটিভ আয়নস গুলো বলা হচ্ছে, ঠিক আছে? পজিটিভ আয়নস ফ্লো করতে পারে, প্রোটন ফ্লো করতে পারে না। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। প্রোটন নিউক্লিয়াসে থাকে। প্রোটন ডাজ নট ফ্লো। চলো এবারে এই যে শিখলা, এগুলো শিখলা, এখান থেকে নিউমেরিক্যালস করা যাক। আচ্ছা, তুমি যে এটা শিখলা, এটা শিখলা, ইনস্টান্টেনিয়াস শিখলা না, ডিকিউ ডিটি, এটা দিয়ে নিউমেরিক্যালস করতে পারতে। ধরো i ইকুয়ালস টু দিল 3t স্কয়ার প্লাস 2t, t ইকুয়ালস টু 2 সেকেন্ড বলে দিয়েছে। কারেন্ট কত হবে? তোমার কিউ ইকুয়ালস টু এটা দিয়ে দিয়েছে, কারেন্ট কত হবে? কিউ ইকুয়ালস টু 3t স্কয়ার প্লাস 2t দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে বলেছে কারেন্ট বের করো t ইকুয়ালস টু 2 সেকেন্ড। তাহলে তুমি কি করবে? ডিকিউ ডিটি করবে, করলে কত পাবে? 60 প্লাস 2, আর t ইকুয়ালস টু 2 সেকেন্ড বসবে, তাহলে 6 ইন্টু 2 প্লাস 2, তাহলে 40 হলো, তাই না? তাহলে কারেন্ট হলো কত? 40 অ্যাম্পিয়ার। গল্প বুঝতে পারলে? কিউ ছিল 3t স্কয়ার প্লাস 2t, কিউ ছিল কত? 3t স্কয়ার প্লাস 2t। এখানে t ইকুয়ালস টু 2 সেকেন্ডে কারেন্ট বের করতে বলেছে। তাহলে কারেন্ট i ইকুয়ালস টু কত? i ইকুয়ালস টু dq বাই dt। তাহলে dq dt করলে 60 প্লাস 2t, 60 প্লাস 2, তো t এর ভ্যালু 2 বসিয়ে দিলাম, তাহলে 40 অ্যাম্পিয়ার। আচ্ছা চলো এটা দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে, ভালো কোশ্চেন। একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I সময় t এর সঙ্গে প্রদত্ত সমীকরণটি দ্বারা, এই সমীকরণটা দ্বারা সম্পর্কিত। এখন t ইকুয়ালস টু 0 থেকে t ইকুয়ালস টু 2 সময়ের মধ্যে তারের প্রস্থের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে? তাহলে তোমার কোশ্চেনে দেওয়া রয়েছে i ইকুয়ালস টু 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5, এটা দেওয়া রয়েছে। টাইম ইন্টারভাল t ইকুয়ালস টু 0 থেকে t ইকুয়ালস টু 2 সময়ের মধ্যে দিয়ে তোমার কি পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে সেটা বের করতে হবে। আচ্ছা, মানে উল্টো কেস বললো, কিউ বের করতে হবে, কিউ। তাহলে i মানে কি? ডিকিউ ডিটি, তাই না? ডিকিউ কত হবে? 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5 ইন্টু ডিটি। তারপরে কি হবে? ডিকিউ ইন্টিগ্রেশন এবারে বোথ সাইড ইন্টিগ্রেশন করতে হবে। 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5 ডিটি। ফ্রম করতে কোনটা? t 0 থেকে t 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে করো, তাহলে 3t কিউব বাই 3 প্লাস 2t স্কয়ার বাই 2 প্লাস 5t, এখানে লিমিট বসবে কত? 2, 0। আসে কত? 3 3 কাটে, 2 2 কাটে, তাহলে 2 এর কিউব মানে 8, 2 এর স্কয়ার মানে 4, আর 5 ইন্টু 2 মানে 10, তাহলে হলো 22 হলো। কত অ্যান্সার হলো? অ্যান্সার হলো 22 কুলম্ব। তাহলে বোঝা গেল অ্যান্সার 22 কুলম্ব। এগুলো সহজ নিউমেরিক্যালস, এগুলো সহজ নিউমেরিক্যাল। নেক্সট যাই চলো, এটা দেখো, এটা একটা ভালো কোশ্চেন। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এইচসিবির কোশ্চেন। এইচসিবি বোঝো তো? এইচসি বার্মা,
এই কোশ্চেনটা এইসি বারবার কোশ্চেন। চলো এটা করা যাক। একটি ইলেকট্রনের রশ্মির একটি অ্যাপারেচার আছে, অ্যাপারেচার কত? 1.0 মিলিমিটার স্কয়ার। মোট 6.0 ইন্টু 10⁻16 প্রতি সেকেন্ডে কোন লম্ব প্রস্থচ্ছেদ দিয়ে ইলেকট্রন যায়। 1 নম্বর রশ্মির প্রবাহ তড়িৎ প্রবাহ বের করো, 2 নম্বর প্রবাহ ঘনত্ব বের করো। তাহলে তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রিক কারেন্ট বের করতে বলেছে, তাহলে আই বের করতে হবে, আর 2 নম্বর প্রবাহ ঘনত্ব কারেন্ট ডেনসিটি জে বের করতে হবে। এই দুটো কাজ, আই আর জে বের করতে হবে। আই কিভাবে বের করবে? কিউ বাই টি, আর জে হলো আই বাই এ, এই তো ফর্মুলা। আচ্ছা কিউ কিভাবে? দেখো ইলেকট্রন আছে, কতগুলো ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রন দেওয়া রয়েছে, তাহলে কিউ ইকুয়ালস টু হবে এনই, এনই বাই টি। এন কত? 6.0 ইন্টু 10⁻16 নাম্বার অফ ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত হয়? 1.6 ইন্টু 10⁻−19। আচ্ছা হয়ে গেল। টাইমটা কত? পার সেকেন্ডে যাচ্ছে, প্রতি সেকেন্ডে, তাহলে 1। 6×96 9.6, আর -19 থেকে 16 হলে 10⁻³ তাহলে এত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। হয়ে গেল। আচ্ছা কারেন্ট ডেনসিটি কত হবে? কারেন্ট কত? কারেন্ট হলো 9.6 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার হলো, ডিভাইড বাই এরিয়া। এরিয়া হলো 1 মিলিমিটার স্কয়ার। 1 মিলিমিটার স্কয়ার, 1 মিলিমিটার স্কয়ারকে আমরা কিসে কনভার্ট করব? মিটার স্কয়ার। 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার, তাহলে 1 মিলিমিটার স্কয়ার মানে 10⁻³ এর স্কয়ার মিটার, তাহলে 10⁻6 মিটার। তাহলে হলো কত? 10⁻6। তাহলে দেখো 10⁻6 উপরে গেলে 10⁻³ হয়ে গেল, তাহলে অ্যান্সার হলো 9.6 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। ব্যাস গল্প শেষ। তাহলে তোমাদের যে ইলেকট্রিক কারেন্ট আর কারেন্ট ডেনসিটি, প্রবাহ ঘনত্ব, এই তড়িৎ প্রবাহ আর প্রবাহ ঘনত্ব পড়ালাম, সেটার কনসেপ্ট ক্লিয়ার করে একটা নিউমেরিক্যালস, এবং এটা জেসে বইয়ের নিউমেরিক্যালস নয়, এইসি বার্মা নিউমেরিক্যালস। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? বোঝা গেল তো? চলো এবারে যাব আমরা একটা আগুন টপিকে। এটা একটা আগুন টপিক, এটাকে বলে ড্রিফট ভেলোসিটি। এই টপিকটা প্রত্যেকবার অনেক ছেলে মেয়েরা বুঝতে পারে না ভালো করে। আমরা প্রায় ছেলে মেয়েদের মধ্যে দেখেছি এই টপিকটা বুঝতে পারে না, ড্রিফট ভেলোসিটি। চলো এটা বোঝাবো এবার। আচ্ছা প্রথমে আমি তোমাকে একটা প্রশ্ন করি, একটা তামার তার কেটে হাতে নাও, তামার তারকে দুপাশ থেকে কেটে নাও, তারে কারেন্ট ফ্লো করবে না কেন? তামার তারকে কেটে ফেলে রাখলে কেন কারেন্ট ফ্লো করে না? এর উত্তর কি? ওর ভিতর দিয়ে কি ইলেকট্রন ফ্লো করছে না? তামার তারের মধ্যে দিয়ে কি ইলেকট্রন ফ্লো করছে না? তামার তার কেটে ফেলে রাখলে কেন কারেন্ট ফ্লো করে না? কেন কারেন্ট ফ্লো করে না? ইলেকট্রন কি ফ্লো করছে না? আমরা তো প্রথমেই পড়লাম কন্ডাক্টর মানে তার বডির মধ্যে দিয়ে ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন মুভ করছে, তাই না? প্রথমেই পড়লাম না এই যে, তাহলে কেন কারেন্ট পাওয়া যাচ্ছে না? এই যে ফ্রি ইলেকট্রন মুভ করছে, তাহলে কেন কারেন্ট পাওয়া যাচ্ছে না বলো? কারেন্ট কেন পাওয়া যাচ্ছে না? এর কারণ হলো
যে ফ্রি ইলেকট্রন গুলো যেগুলো আছে না, ফ্রি ইলেকট্রন গুলো র্যান্ডমলি মুভ করে, এদের কোনো স্পেসিফিক ডিরেকশন নেই এবং জিগজ্যাগ ওয়েতে মুভ করে। একজন যদি এদিকে যায় তো আর একজন ঠিক পেয়ে যাবো এদিকে যাচ্ছে, একটা যদি এদিকে যায় আর একটা ঠিক পেয়ে যাবো এদিকে যাচ্ছে, একটা এদিকে যায় তো আর একটা ঠিক পেয়ে যাবো এদিকে যাচ্ছে। অথবা এভাবে বলতে পারি, একটা স্পেসিফিক এরিয়া অফ ক্রস সেকশনে একজন এদিকে বেরোলে একজন এদিক থেকে ঢুকবে, একজন এদিকে বেরোলে একজন এদিক থেকে ঢুকবে, একজন এদিকে বেরোলে একজন এদিক থেকে ঢুকবে। তাহলে কি হচ্ছে, নেট রেজাল্টটা কি হচ্ছে? ক্যান্সেল আউট করছে একজন আরেকজনকে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করছে। তাহলে শুরুর দিকে প্রত্যেকের ভেলোসিটি ছিল u1, u2, u3 এরকম আপ টু u1 পর্যন্ত, ডিভাইড বাই n। এই অ্যাভারেজ ভেলোসিটিটা কত হয়? বলছে অ্যাভারেজ ভেলোসিটি 0 হয়। কেন 0 হয়? এর কারণটা এটা, একজন এদিকে গেলে একজন তার অপোজিটে যাচ্ছে, একজন এদিকে গেলে একজন তার অপোজিটে যাচ্ছে, যার কারণে অ্যাভারেজ ভেলোসিটিটা 0 হয়। u1 যদি প্লাস হয়, u1 যদি প্লাস হয়, u1 কে কাটার জন্য আসছে মাইনাস u1, এইভাবে অ্যাভারেজ ভেলোসিটি 0 হবে। এর কারণেই ইলেকট্রনগুলোর নেট ফ্লোটা যেহেতু 0, শুরুতে ইলেকট্রনগুলোর নেট ফ্লোটা যেহেতু 0, তাই তারে কোনো কারেন্ট ফ্লো হয় না। বোঝা গেল কনসেপ্ট? আচ্ছা আচ্ছা, শুধু কি ইলেকট্রন থাকে একটা তারের মধ্যে? না, তারে শুধু ইলেকট্রন থাকে না, নিচে থাকে হেভি মেটালিক পজিটিভস আয়নস। আচ্ছা, রুম টেম্পারেচারে এই ইলেকট্রনগুলোর একটা ভেলোসিটি থাকে, সেগুলোকে বলে তার থার্মাল ভেলোসিটি। থার্মাল ভেলোসিটি থার্মাল ভেলোসিটির ভ্যালু হয় √3kT/m। আচ্ছা, নিচে যে হেভি মেটালিক পজিটিভ আয়নস গুলো থাকে, হেভি মেটালিক পজিটিভস আয়ন, নিচে যে হেভি মেটালিক পজিটিভ আয়নস গুলো থাকে এদেরকে বলে ল্যাটিস। কেমিস্ট্রিতে তোমরা পড়েছো ল্যাটিস। এরা কি হয়, সাধারণ রুম টেম্পারেচারে ভাইব্রেট করে, সাধারণ রুম টেম্পারেচারে এরা ভাইব্রেট করে। তো এদের ভাইব্রেশনের অ্যাম্পলিটিউডটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। টেম্পারেচার যত বাড়াবে তত ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড বাড়বে, টেম্পারেচার যত বাড়াবে তত ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড বাড়বে। আর ফ্রি ইলেকট্রন গুলো কি করে, র্যান্ডমলি যখন মুভ করে এদিক ওদিক, তখন এই হেভি মেটালিক পজিটিভ আয়নস গুলোর সাথে ধাক্কা খায় বা কলিশন করে, কোলাইড করে, ঠিক আছে, ধাক্কা খায়। এই ঘটনাগুলো প্রথমে ঘটছে। কখন ঘটছে? যখন তার কেটে ফেলে দেওয়া রয়েছে, যখন তার কেটে পড়ে রয়েছে, বুঝেছো? তার কেটে পড়ে রয়েছে মানে আমরা তারে কোনো ব্যাটারি লাগাইনি, ইলেকট্রিক ফিল্ড লাগাইনি, তারে কোনো ব্যাটারি লাগাইনি বা ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করাইনি, বুঝেছো? তখন এইসব ঘটনা ঘটছে। এবারে চলো তারে ইলেকট্রিক ফিল্ড লাগাই, তারে ব্যাটারি লাগাই। এদিকের কাজ হয়ে গেল, তার এবারে ব্যাটারি লাগানো হলো। ব্যাটারি লাগিয়ে দিলাম, কি হবে এবারে? কি হবে? এবারে কি হবে বলো? এবারে তারে ব্যাটারি লাগালে এরা এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়, কারণ ব্যাটারি ভোল্টেজ ভি
ভোল্টেজ ভি এর জন্য ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু কত হয়, ভি বাই এল। তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড এদিকে প্রডিউস হয়। এই ইলেকট্রিক ফিল্ড কি করে? ইলেকট্রিক ফিল্ড মানে হলো ইউনিট পজিটিভ চার্জের উপরে যে ফোর্স লাগে, ইউনিট পজিটিভ চার্জের উপরে যে ফোর্স লাগে তাকে বলে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রনের উপরে যত ফোর্স লাগবে তার ভ্যালু কত হবে, তাহলে ই ইন্টু ই হবে, ইলেকট্রনের উপরে যে ফোর্স লাগবে। তাহলে ফোর্স ইকুয়ালস টু হলো মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে ইলেকট্রনের অ্যাক্সিলারেশন কত হবে, ই বাই এম। এমটা হলো মাস অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রন এত অ্যাক্সিলারেশন পাবে। তাহলে এই যে ফ্রি ইলেকট্রন গুলো র্যান্ডমলি মুভ করছিল, প্রত্যেকটা ফ্রি ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের জন্য এত অ্যাক্সিলারেশন পাবে। তাদের প্রথম ভেলোসিটি u1 ছিল, এখন ভেলোসিটি বাড়বে অ্যাক্সিলারেশন পেয়ে। তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে বাড়বে, ইলেকট্রন গুলো কোন দিকে মুভ করবে, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ তাহলে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে মুভ করবে, তাই না? এই ফোর্স কোন দিকে লাগবে, ইলেকট্রন নেগেটিভ চার্জ তার অপোজিটে লাগবে, তাহলে এদিকে লাগবে, ইলেকট্রন গুলো এদিকে যাবে। ঠিক আছে, এদিকে যাচ্ছে, ওকে যাক। ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে, ঠিক আছে, কত অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, এত অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, কিন্তু নিচে আছে হেভি মেটালিক পজিটিভ আয়ন্স। যাওয়ার সময় ওদের স্বভাব ছিল জিগজ্যাগ র্যান্ডম ওয়েতে যাওয়া, এদিক ওদিক যাওয়া, স্বভাব বদলাতে পারিনি। স্বভাব অত সহজে বদলায় না। যাওয়ার সময় এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে, প্রথমে তো কোনো দিশা ছিল না, দিশাহীন ছুটে বেড়াচ্ছিল, এখন দিশা পেয়ে গেছে এদিক থেকে এদিকে যেতে হবে, কিন্তু যাচ্ছে, যেতে যাওয়ার সময় হেলে দুলে যাচ্ছে, হেলে দুলে যাচ্ছে কচি, বুঝেছো? মানে ডিপটিং করতে করতে যাচ্ছে। কার ডিপটিং দেখেছো? কার ডিপটিং গেম আছে না, এরকম এরকম করে হাত নাড়াতে হয়, এরকম এরকম করে হেলাতে দোলাতে হয়, এটাকে বলে ডিপটিং অফ কার বলে না। তাহলে ডিপটিং করতে করতে যাচ্ছে, তাই এই ইলেকট্রনের এই ভেলোসিটিকে বলে ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, তো ডিপটিং করতে করতে যাওয়ার সময় কি করবে, হেভি মেটালিক পজিটিভ আয়ন্স গুলো তো নর্মাল টেম্পারেচারে ভাইব্রেট করছে, তাই তার সাথে কোলাইড করবে। ধরো একটা ইলেকট্রন u1 ছিল প্রাথমিক বেগ, পরে বেগ বেড়েছে কত হবে, এ অ্যাক্সিলারেশন পেয়েছে, আর টাইম ধরো টি, তাহলে বেগ বেড়ে হয়ে যাবে, এটা বেগ বেড়ে এত হলো, v1 হলো, হয়ে সে হেভি মেটালিক পজিটিভ আয়ন্সকে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার সে বেগ হারালো, আবার ফ্রেশ ভাবে যাত্রা শুরু করলো, আবার ধাক্কা খেলো, আবার বেগ হারালো, আবার ফ্রেশ ভাবে যাত্রা শুরু করলো, আবার হারালো, এইভাবে চলে, বুঝেছো? তাহলে এদের যাত্রাপথ কিভাবে হয়, এদের স্বভাবের জন্য এরা বারবার ধাক্কা খায় আবার যায়, ধাক্কা খায় আবার যায়, এবং প্রত্যেকবার ধাক্কা খেলে সে ভেলোসিটি হারায় আবার নতুন করে যায়, এইরকম ভাবে চলে। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমি একজনের বের করলাম, আমি যদি সবার অ্যাভারেজ করি তাহলে হবে ভি অ্যাভারেজ, ইউ অ্যাভারেজ, এ, আর এই টাইমটার নাম কি, আচ্ছা এই টাইমটাকে আমরা টাও লিখবো। টাওটা তাহলে আবার কি, এইবারে প্রথম ধাক্কা খেয়েছো এই, দ্বিতীয়বার ধাক্কা খেয়েছো এই, পরপর দুটো ধাক্কা খাওয়ার মাঝখানের এই টাইমটাতে কার সাথে ধাক্কা খাইনি, এই টাইমটাকে বলে রিল্যাক্সেশন অফ টাইম, রিল্যাক্সেশন অফ টাইম বা স্লথন কাল, কি বলে, রিল্যাক্সেশন অফ টাইম বা স্লথন কাল। এটা অ্যাভারেজ রিল্যাক্সেশন অফ টাইম কে, এই অ্যাভারেজ রিল্যাক্সেশন অফ টাইম কে টাও দিয়ে লেখা হচ্ছে। তাহলে অ্যাভারেজ রিল্যাক্সেশন অফ টাইম কি, টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন, অ্যাভারেজ টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন, পরপর দুটো সাকসেসিভ কলিশনের মাঝখানের টাইম। আচ্ছা, তাহলে সেটা টাও লেখা হলো। আচ্ছা, এই অ্যাভারেজকে, এই ভি অ্যাভারেজকে আমরা বলবো ডিপ ভেলোসিটি।
আচ্ছা, তাহলে ডিপ ভেলোসিটি বললাম, ইউ অ্যাভারেজটা 0, এটা কত ই বাই এম, টাওটা কত এটা। তো এখান থেকে ডিপ ভেলোসিটির ভ্যালু বেরিয়ে গেল ই ই টাও বাই এম। ব্যাস, তাহলে ডিপ ভেলোসিটির ভ্যালু কত হলো ই ই টাও বাই এম, কত হলো ই টাও বাই এম। ব্যাস, এটা মাথায় রাখবে। এবারে দেখো অনেক বইয়েতে এইখানে একটা টু চলে আসে, তাদের কিভাবে আসে দেখো সেটা বলে দিই। আমরা যদি এই ইকুয়েশন ইউজ করি s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ অ্যাভারেজ কি 0, 0 হয়ে গেল, হাফ থাকলো, এ কত, এ হলো ই বাই টাও, ই বাই এম, টি স্কোয়ার মানে টাও স্কোয়ার, এসটা মানে এসটা কত, এসটা হলো তোমার ভি হলো তোমার এস বাই টি, তো এস হলো ভি ইন্টু টি। আচ্ছা, এস হলো ভিডি, যা ভিডি ইন্টু টাও, তো টাও কাটে স্কোয়ার 2 কাটে, তাহলে এখান থেকে ভিডি কত বেরোয়, ভিডি বেরোয় হাফ ই ই 2m টাও। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি, এখানে m আছে এখানে 2m আছে, এইচসিবিতে এইচসি বার্মাতে এইভাবে সলভ করেছে, আর নর্মাল যে কোনো বইতে তুমি দেখবে এইভাবে আছে। এইখানটাতে প্রবলেম কি আছে দেখো, এইখানটাতে প্রবলেম হয় যে আমরা যখন ধরছি অ্যাক্সিলারেশন আছে, তাহলে এখানে আমি কেন লিখতে পারছি এটা, আমরা এখানটায় লিখছি এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, এটা কখন লেখা যায়, কনস্ট্যান্ট ভেলোসিটির সময়, তাই না। আর এখানটাতে আমি অ্যাক্সিলারেশন ধরেছি, তাহলে অ্যাক্সিলারেশন আবার কনস্ট্যান্ট ভেলোসিটি এভাবে লেখা যায়, এই জায়গাটাতে মিসম্যাচ হচ্ছে একটু, ওই জন্য এই পদ্ধতিতে করাটা বেটার। ঠিক আছে, এবারে কি হয়, সমস্যা নেই, আমাদের এই ইকুয়েশনটা ডাইরেক্ট দিয়ে কখনো নিউমেরিক্যাল আসে না, ডাইরেক্ট দিয়ে নিউমেরিক্যালস আসে না, ঠিক আছে, ডাইরেক্ট দিয়ে নিউমেরিক্যালস আসে না, তাই আমরা ভিডি কে এভাবে লিখে দিই কে ইন্টু ই, মানে বাকি টার্মটাকে কে লিখে দিলাম, হয়ে গেল। তো তোমাদের আমি রিকমেন্ড করব এই প্রসেসে যেও, এইটাকে লিখো, হ্যাঁ এম দিয়ে, তো আমরা বাকি সব কাজকর্ম এটা দিয়ে করবো, 2m আনবো না, ঠিক আছে, 2m আনবো না। এবারে এখানে যে তুমি বলতেও পারবে না যে এটা এসসি ভার্মার বুকে, এটা একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ এখানে দেখো অ্যাক্সিলারেশন প্রথমে পাচ্ছে, আবার আবার ধাক্কা খেয়ে ভেলোসিটি হারাচ্ছে, তো সেখানটায় জিনিসটার কনফিগারেশন একটা অন্যরকম আসতে পারে, কিন্তু কিন্তু সাধারণ অ্যাভারেজ কনফিগারেশনে দেখতেই পাচ্ছ অ্যাক্সিলারেশন যখন আমি নিচ্ছি তখন আমি কনস্ট্যান্ট ভেলোসিটির ইকুয়েশন কেন ইউজ করবো এখানে, তাই না। চলো নেক্সট যাই। এবার প্রশ্ন হলো স্যার ডাইরেক্ট এই ইকুয়েশন দিয়ে নিউমেরিক্যালস আসে না, তাহলে কোন ইকুয়েশন দিয়ে নিউমেরিক্যালস আসে, এটা খুব জানার কথা। ডাইরেক্ট এই ইকুয়েশন দিয়ে নিউমেরিক্যাল না আসলে কোন ইকুয়েশন দিয়ে নিউমেরিক্যালস আসে, সেটা আমরা এবারে প্রতিষ্ঠা করব। এইটা দিয়ে আসে, রিলেশন বিটুইন কারেন্ট ডেন্সিটি এন্ড ডিপ ভেলোসিটি, এটা দিয়ে আসে। দেখো এই নিয়ে নিলাম, ইলেকট্রিক ফিল্ড লাগিয়ে দিলাম, এই আচ্ছা, ইলেকট্রন গুলো এদিক থেকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, যাচ্ছে, ইলেকট্রনের ভেলোসিটি কত, ভিডি,
টাইম কত নিচ্ছে? টাইম নিচ্ছে ডেল্টা টি, টাইম নিচ্ছে ডেল্টা টি। আচ্ছা, ডেল্টা টি টাইম নিচ্ছে, ঠিক আছে। তাহলে বলো তো এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? নিশ্চয় ভিডি ইন্টু ডেল্টা টি, ভেলোসিটি ইন্টু টাইম মানে ডিস্টেন্স। তাহলে ভিডি ইন্টু ডেল্টা টি, ভিডি ইন্টু ডেল্টা টি ধর এখান থেকে এই ডিস্টেন্সটা হয়ে গেল। বলছি এটা ভলিউম কত হবে? ভলিউম হবে ভিডি ডেল্টা টি ইন্টু এরিয়া, এরিয়াটা এ। আচ্ছা আচ্ছা, এই ভলিউমে ইলেকট্রন কত আছে? আমি ধরে নিলাম ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি এন। আচ্ছা স্যার, নাম্বার ডেন্সিটিটা আবার কি? নাম্বার ডেন্সিটিটা আবার কি? নাম্বার ডেন্সিটি হলো নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, একক আয়তনে কত ইলেকট্রন আছে, তাহলে এত আয়তনে ইলেকট্রন কত হবে? একক আয়তনে এন নাম্বার অফ ইলেকট্রন আছে, এত আয়তনে ইলেকট্রন কত হবে? ইন্টু এন। প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ ই, তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত হবে? ইন্টু ই। তাহলে এটা হয়ে গেল টোটাল চার্জ ডেল কিউ। এবারে কারেন্ট আই মানে কত? কারেন্ট আই মানে ডেল কিউ বাই ডেল টি। তাহলে এই ডেল কিউটাকে ডেল টি দিয়ে ভাগ করো, এই ডেল টি কেটে যাবে, পড়ে থাকবে কত? ভিডি এ এন ই। তাহলে আমরা কি পেলাম? আই ইকুয়ালস টু পেলাম এন ই এ ভিডি। এটা হলো রিলেশন কার? কারেন্ট ইলেকট্রিসিটির সাথে ডিপ ভেলোসিটির রিলেশন। এই রিলেশন দিয়ে নিউমেরিক্যালস করতে হবে, অর্থাৎ ডিপ ভেলোসিটির ভ্যালু তোমাকে জানতে চাইলে কখনো তুমি বলবে ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ, এটা দিয়ে নিউমেরিক্যালস করতে হবে, ঠিক আছে। এবার দেখো আই বাই এ যদি আমি করি তাহলে হয় এনই ভিডি, তাহলে এটাকে আমি লিখতে পারি জে ইকুয়ালস টু এনই ভিডি, এভাবেও লেখা যায়। তাহলে ডিপ ভেলোসিটির এই ফর্মটা কাজে লাগবে নিউমেরিক্যালস করার সময়, এই ফর্মটা কাজে লাগবে না, ওকে। কিন্তু তবুও তুমি মনে রাখবে এটা ই টাও বাই এম, ঠিক আছে, টুটার দরকার নেই, এই ফর্মে যাবে না। নেক্সট চলে যাই আমরা, এখান থেকে নিউমেরিক্যালস করে ফেলি। চলো এই নিউমেরিক্যালসটা করে ফেলা যাক। এই নিউমেরিক্যালসটা করে ফেলা যাক। যখন তামার তারে 2 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তখন ইলেকট্রনের বিচলন বেগ নির্ণয় করো। ইলেকট্রনের বিচলন বেগ নির্ণয় করো, ডিপ ভেলোসিটি নির্ণয় করো। দেখো দেখো ডিপ ভেলোসিটি বের করতে বলেছি, কোন ইকুয়েশন ইউজ করতে হয় তুমি দেখো। দেওয়া আছে তামার তারের প্রতি 1 সেন্টিমিটার আয়তনে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এত, তাহলে আমরা কি বলেছি? এটা ইউজ করব, তাই না? তাহলে ভিডি কত হলো? আই বাই এন ই এ। আই কত? 1 অ্যাম্পিয়ার। এন কত? নাম্বার অফ ইলেকট্রন, এই যে দিয়েছি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, এটা একক আয়তন ইলেকট্রনের সংখ্যা 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এটা কত আয়তনে? 1 সেমি কিউবতে। তাহলে 1 সেমি কিউব মানে কত মিটার কিউব হয়? 1 সেমি মানে 10 টু দি পাওয়ার -2 মিটার, তাহলে তার কিউব, এটার কিউব, তাহলে হলো 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব হলো। তাহলে হলো 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। আচ্ছা, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 হলো। হলো এরিয়া কত? এরিয়া কত? এরিয়া 2 মিলিমিটার স্কয়ার, 2 মিলিমিটার স্কয়ার। আচ্ছা, মিলিমিটার স্কয়ার মানে 10 টু দি পাওয়ার -6, একটু আগেই আমরা করেছি, তাই না? 1 মিলিমিটারকে মিলিমিটার স্কয়ার থেকে 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -3 মিটার, তার স্কয়ার মানে 10 টু দি পাওয়ার -6, ব্যাস সলভ করতে হবে।
এই সলিউশনটা তুমি করো, আমি করব না। এই ক্যালকুলেশন আমি আর পারবো না। এই ক্যালকুলেশনটা করে দেখো কত আসছে। এটা হোমওয়ার্ক রইলো। HW প্রত্যেকে কমেন্টে জানাবে কত আসছে, ক্যালকুলেটর বসিয়ে করবে, ক্যালকুলেটর ছাড়া করা মুশকিল। ক্যালকুলেটর ছাড়া এইটুকু করতে পারো, 10⁻⁻19 আর আচ্ছা তোমার -6 6 12, 19 থেকে 22 গেলে হয় 3, 3 6 কেটে গেলে -3, -3 -6 -9, -9 উপরে গেলে 10⁻9, 10⁻9 উপরে হবে। আর এখানে কত আছে 3.2, 8.5, 8.5 ইন্টু 3.2, 8.5 ইন্টু 3.2 করে দেখো কত আসছে। এইট পয়েন্ট ফাইভ ইন্টু 3.2, 27.2, 27.2 ইন্টু 10⁻9 এরকম আসছে। যা ক্যালকুলেশনটা করো তোমরা। হুম, 2 মিলিমিটার স্কোয়ার দিয়েছি ইলেকট্রনের বিচরণ বেগ, ডিপ ভেলোসিটি, NeAVD। হ্যাঁ ঠিকই আছে। NeAVD তো ভিডি হলো NeA, আই হলো 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার 8.5 ইন্টু 10⁻22, 10⁻6, 1.6 ইন্টু 10⁻9। ঠিকই আছে। এরকম আসছে। দৌড় বাবা। নেক্সট যাই চলো। ভাই ক্যালকুলেশনে আমার ভুলও হতে পারে, হ্যাঁ যদি ক্যালকুলেশনে ভুল হয় তোমরা একটুখানি চেক করে নিও, ওকে বলে রাখলাম। লেন্দি ক্যালকুলেশন তো। ওহমস ল, ওহমস ল। আচ্ছা চলো ওহমস লতে আসি। ওহমস লটাকে আমরা দুভাবে যাব, একটু অন্যভাবে শিখি চলো। তোমরা কি জানতে, তোমরা জানতে ওহমস ল এটা V ইকুয়ালস টু IR। আমি একটা অন্য ওহমস ল দেখাবো, অন্য ওহমস ল দেখাবো। দেখো আমরা পেয়েছি ভিডি ইকুয়ালস টু ই ভুলে গেলাম, দেখে নাও, ই টাউ বাই এম, টাউ বাই এম, আর আই ইকুয়ালস টু NeAVD এটা পেয়েছি, বা জে ইকুয়ালস টু NeVD। ওকে আচ্ছা, তো জে কে রেখে দিলাম, NE কে রেখে দিলাম, ভিডি এর ভ্যালু বসিয়ে দিলাম। ভিডি এর ভ্যালু কত, ই টাউ বাই এম, টাউ বাই এম, তাহলে কত আসে NE স্কোয়ার টাউ এম বাই এম, এটা আসে NE স্কোয়ার টাউ এম। আচ্ছা এটা আসে জে এর ভ্যালু। আচ্ছা এটাকে আমি লিখলাম জে, এটাকে আমি লিখলাম সিগমা, এটাকে লিখলাম ই। আমি সিগমা কারে ধরেছি, আমি সিগমা ধরেছি
ই স্কোয়ার ই সরি টাও টাও বাই এম, এন ই স্কোয়ার টাও বাই এম কে আমি সিগমা ধরেছি, এন ই স্কোয়ার টাও বাই এম কে আমি সিগমা ধরেছি। সিগমাকে বলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ম্যাটেরিয়ালস, ইলেকট্রিক্যাল conductivity of materials, materials এর কি ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স, মানে কন্ডাক্টেন্স মানে হচ্ছে গারে পরিবাহিতাঙ্ক, বাংলাতে কি বলে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক কি কি জিনিসের উপর ডিপেন্ড করে? দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। নাম্বার ওয়ান, নেচার অফ ম্যাটেরিয়ালস, নাম্বার টু, টেম্পারেচার। নাম্বার ওয়ান নেচার অফ ম্যাটেরিয়ালস, নাম্বার টু টেম্পারেচার। হলো, চলো। আচ্ছা আচ্ছা, এটা কি হলো? এখানে ভেক্টর কারা কারা? যে হলো ভেক্টর, সিগমা কন্ডাক্টিভিটি স্কেলার, ই হলো ভেক্টর। এটাকে বলে ভেক্টর ফর্ম অফ ওহমস ল। এটাকে কি বলে? এটাকে বলে ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ওহমস ল এর ভেক্টর ফর্ম। আমরা ওহমস ল এর এই ফর্ম জানি, সাধারণ ফর্ম, এই সাধারণ ফর্ম জানি, কিন্তু আমরা ভেক্টর ফর্ম দিয়ে শিখবো। উল্টো ভাবে যাচ্ছি, উল্টো ভাবে যাচ্ছি। ওহমস ল এর কি ফর্ম দেখলাম? ভেক্টর ফর্ম, জে ইকুয়ালস টু সিগমা ই, জে ইকুয়ালস টু কি সিগমা ই, যেখানে সিগমা পেলাম এটা। আচ্ছা, সিগমাকে এবার আমি উল্টাবো। সিগমাকে উল্টালে কি হয়? বলছে সিগমাকে উল্টালে 1 বাই সিগমা, যেটাকে বলে রো। তাহলে রো কত হবে? রো হবে উপরে এম, নিচে এন ই স্কোয়ার টাও। তাহলে এটাকে বলে রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, রোধাঙ্ক। এটাও সেম দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, নেচার অফ ম্যাটেরিয়ালস, টেম্পারেচার। এটাও সেম দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি জিনিস? নেচার অফ ম্যাটেরিয়ালস আর টেম্পারেচার। নেচার অফ ম্যাটেরিয়ালস মানে কি? বিভিন্ন বস্তুর জন্য আলাদা আলাদা রোধাঙ্ক। তামাত্রার রোধাঙ্ক আলাদা, রূপোর আলাদা, অ্যালুমিনিয়ামের আলাদা। তাহলে আলাদা আলাদা উপাদানের জন্য আলাদা আলাদা রোধাঙ্ক। ম্যাটেরিয়ালস এর নেচারের উপর ডিপেন্ড করে। আর টেম্পারেচার বাড়লে রোধাঙ্ক বাড়ে। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে রোধাঙ্ক বাড়ে। এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবারে আসো ওহমস ল এর অল্টারনেটিভ ফর্মটাকে দেখি। অল্টারনেটিভ ফর্মটাকে দেখার চেষ্টা করি আমরা। না, দেখো, জে ইকুয়ালস টু সিগমা ই। ওকে, জে মিন্স আই বাই এ, সিগমা মিন্স 1 বাই রো, ই মিন্স ভি বাই এল। এটা মাথায় রাখতে হবে। এই লেন্থটা এল, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু কি হবে? ভোল্টেজ বাই এল। এটা মাথায় রাখতে হবে, জানো তোমরা, এটা তোমরা জানো। আচ্ছা, তাই যদি হয়, এবার আমরা কি বলতে পারি? ভিটাকে এপারে রাখো, ভিটাকে এপারে রাখো, বাকিগুলোকে ওপারে নিয়ে যাও। তাহলে রো ওপারে চলে গেল,
এল ওপারে চলে গেল, এ নিচে থাকলো, আই এপারে থাকলো, উল্টে নাও, এপারে ভি রাখো, তাহলে রো এল এ আর আই। এটাকে একটা অন্য নাম দিয়ে দিলাম, কি দেবে, আর দিয়ে দাও, এটাকে নাম দিয়ে দাও আর, তাহলে হয়ে গেল আই আর। আর কাকে ধরেছো, একে ধরেছো, তাহলে আর ইকুয়ালস টু কি দিলে, আর ইকুয়ালস টু দিলে রো এল বাই এ। এইটা হলো ওহমস ল। এটা হলো ওহমস ল এর নরমাল ফর্ম, এটা হলো ওহমস ল এর ভেক্টর ফর্ম। আর এটা হলো রেজিস্ট্যান্স, এটাকে কি বলে, রেজিস্ট্যান্স বা রোধ, রোধ। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, এই দুটো জিনিসের উপর তো ডিপেন্ড করে, নেচার অফ ম্যাটেরিয়ালস আর টেম্পারেচার। এছাড়াও একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া। এরিয়া আর লেন্থের উপর ডিপেন্ড করে, মানে ডাইমেনশন অফ দ্য ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালস এর ডাইমেনশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই ছিল ওভারঅল গল্প। এবারে চলো আস্তে আস্তে এদের আমরা ইউনিটস গুলো দেখে নিই একবার, এক ঝলকে এদের একবার আমরা ইউনিটস গুলো দেখে নিই। আচ্ছা, আর এর মানটা কত হবে তাহলে, তাহলে আর এর মানটা কত হবে, রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু এটা এম এন ই স্কোয়ার টাউ, হলো, হলো, উপরে এল নিচে এ, এটা হবে আর এর ভ্যালু। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ইউনিটস গুলো, আমরা যে যে রাশিগুলো পেয়েছি তার ইউনিট বের করব। আচ্ছা, তার আগে একটা জিনিস জেনে নাও, যে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল যদি করো 1/r, 1/r কে বলে কন্ডাক্টেন্স। ঠিক আছে, কন্ডাক্টেন্স বা পরিবাহিতা, এটাকে অনেক সময় জি দিয়ে লেখা হয়। ঠিক আছে, আচ্ছা এসো, তাহলে এক এক করে আসি আমরা। প্রথমে রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওহম, ওহম। আচ্ছা, রেজিস্টিভিটির ইউনিট কি হবে, তো আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়ালস টু রো এল বাই এ, তো রো এর কি আছে ইউনিট, রো হয়ে যাবে আর ইন্টু এ বাই এল, তাহলে আর কত, আর হলো ওহম, এরিয়া মিটার স্কোয়ার, লেন্থ মিটার, মিটার কাটে স্কোয়ার 2 কাটে, সো ওহম মিটার হলো রেজিস্টিভিটির ইউনিট। আচ্ছা, কন্ডাক্টিভিটির কি হবে, রেজিস্টিভিটি বা রোধাঙ্ক তো পেয়ে গেলাম, কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্কর কি হবে, এর উল্টো 1/ρ, তাহলে উল্টে গেলে ওহম উল্টে গেলে এরকম উল্টে যায়, আর মিটার এটা হয়ে যায়। এই উল্টে যাওয়াকে কি বলে, ওহম ছিল ও এইচ ওম, ওম ছিল কি ও এইচ এম মিটার, তাহলে এটাকে লিখবো এম এইচ ও, এটাকে লিখবে এম এইচ ও, মো মিটার ইনভার্স, অনেকে এটাকে সাইমেন্স মিটার ইনভার্সও বলে। ঠিক আছে, এই ছিল গল্প। তাহলে এটা পরিবাহিতার কি হবে, পরিবাহিতার হবে মো, পরিবাহিতার ইউনিট লাগে না বেশি, পরিবাহিতা খুব বেশি লাগে না আমাদের কাজে। চলো হলো, এগুলো হলো ইউনিটস এর গল্প। এবারে আমরা যাব এইটুকু বুঝতে পারলে কিনা বলো, এইটুকু প্রত্যেকে বুঝতে পারলে, এটুকু প্রত্যেকে বুঝতে পারলে,
আচ্ছা লিখে নাও মো। আচ্ছা চলো, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে আর তার ইকুয়েশন কি হয় সেটা আমাদের দেখো। ম্যাটেরিয়ালস এর ভিতরে বা কন্ডাক্টর, এটা আমরা কন্ডাক্টরের কথা আলোচনা করছি, সেমি কন্ডাক্টরের, ইনসুলেটরের কথা দরকার নেই, কন্ডাক্টরে আলোচনা করছি। ইনসুলেটরের কথার দরকার নেই, ইনসুলেটরের তো আর রেজিস্ট্যান্সের গল্প তো অনেক থাকে। কন্ডাক্টরের বডিতে যদি আমি দেখি তাহলে নিচে থাকে হেভি মেটালিক পজিটিভ আয়নস আর ওপরে ফ্রি ইলেকট্রন গুলো মুভ করছে, ঠিক আছে। হেভি মেটালিক পজিটিভ আয়নস গুলোর রুম টেম্পারেচারের ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড থাকে, ঠিক আছে। আর এদের রুম টেম্পারেচারে থার্মাল ভেলোসিটি থাকে, তার ভ্যালু √3 kT/m। আচ্ছা, এবারে কি হয়, নর্মাল টেম্পারেচারে এরা বারবার কোলাইড করে নিচের হেভি মেটালিক পজিটিভ আয়নস গুলোর সাথে আর নিজেদের মধ্যেও ধাক্কা খায়। এবারে কি হয়, যত টেম্পারেচার বাড়াবে এদের ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড তত বাড়বে, আরো বেশি ভাইব্রেট হবে। যত বেশি ভাইব্রেট হবে, যত আরো ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড যত বাড়বে, যত বেশি ভাইব্রেট হবে তত বেশি বেশি ধাক্কা খাবে ইলেকট্রন গুলো এদেরকে। তাহলে ইলেকট্রন গুলো বারবার এদেরকে ধাক্কা খাবে, বারবার ধাক্কা খেলে কি হবে দেখো, যত টেম্পারেচার বাড়ছে এই হেভি মেটালিক পজিটিভ আয়নস গুলোর ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড বাড়ছে, মানে বেশি বেশি ভাইব্রেট হচ্ছে, তাই ইলেকট্রনস গুলো আরো বেশি বেশি ধাক্কা খাচ্ছে। বেশি বেশি ধাক্কা খেলে কি হবে, পরপর দুটো ধাক্কার মাঝখানের ব্যবধান কমে যাবে। তো পরপর দুটো ধাক্কার মাঝখানের ব্যবধান কমে যাওয়া মানে কি, টাও কমে যাওয়া। টাও কমে গেলে কি হবে এবারে দেখা যাক। দেখো, আর এর একটা ইকুয়েশন আমরা পেয়েছি আর রো এর একটা ইকুয়েশন আমরা পেয়েছি, দুটো ইকুয়েশন আমরা পরপর লিখে ফেলি চলো। আর এর ইকুয়েশন আর রো এর ইকুয়েশন। আর এর ইকুয়েশন কি পেয়েছি, এম এন ই স্কোয়ার টাউ, 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 এল এ, এম এন ই স্কোয়ার টাউ। এই তো গল্প, একবার চেক করে নাও। এম এন ই স্কোয়ার টাউ, এম এন ই স্কোয়ার টাউ, এম এন ই স্কোয়ার টাউ L/A। হ্যাঁ দেখো, এই সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি আর প্রপোর্শনাল টু 1/টাউ বা রো প্রপোর্শনাল টু 1/টাউ, তাই না? তাহলে কি বোঝা যাচ্ছে, আমাদের এখানে পরপর দুটো সাকসেসিভ কলিশনের মাঝখানের গ্যাপটা কমে গেছে, মানে টাও কমে গেছে। তো চলো, টাও কমে গেছে, বারবার ধাক্কা খাচ্ছে বলে কি দুটো ধাক্কার মাঝখানের ব্যবধান কমে গেছে। দুটো ধাক্কা বারবার যদি ধাক্কা খায়, দুটো ধাক্কার মাঝখানের সময় কমে যাবে, তাহলে টাও কমে গেল। টাও কমে গেলে কি আর বাড়বে, রো বাড়বে। ওই জন্য টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি দুটোই বাড়ে। কারণটা, ব্যাখ্যাটা বোঝা গেল? টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি দুটোই বাড়ে, কারণের ব্যাখ্যাটা বোঝা গেল? বোঝা গেল। আচ্ছা, কেমন ভাবে বাড়বে তার কোনো ইকুয়েশন আছে? আমরা থার্মাল এক্সপ্যানশন অফ সলিড লিকুইড গ্যাস, এই যে চ্যাপ্টারগুলো ছিল ক্লাস 11-এ সেগুলো পড়েছিলাম। থার্মাল এক্সপ্যানশন অফ সলিড থেকে তুমি জানতে পারো যে থার্মাল এক্সপ্যানশনের একটা নিয়ম আছে। ধরো টি টেম্পারেচারে হলো তোমার রেজিস্ট্যান্স আর টি, ওহ বাবা, রেজিস্ট্যান্স টি টেম্পারেচারে আর টি, এটা ইকুয়ালস টু
resistance at T0 temperature. 1 plus alpha T minus T0. এই ইকুয়েশনটা মনে পড়ছে? এই ইকুয়েশন ফলো করে রেজিস্টিভিটিতেও তাই হবে, রো T0 1 plus alpha T minus T0. এই ইকুয়েশন ফলো করবে। আচ্ছা, এবারে এটা যদি 0 ডিগ্রি টেম্পারেচারে হয়, ধরো একটা রেজিস্ট্যান্স টি টেম্পারেচারে, একটা রেজিস্ট্যান্স 0 ডিগ্রি টেম্পারেচারে, তখন কি হবে? তখন সিম্পল এটা হবে আর টি ইকুয়ালস টু R0 1 প্লাস আলফা টি, রো টি ইকুয়ালস টু রো 0 1 প্লাস আলফা টি। এই টিটা কি বোঝাবে? টেম্পারেচার ডিফারেন্স বোঝাবে, কারণ টি মাইনাস 0 টি থাকে, আর এখানে স্পেসিফিক দুটো টেম্পারেচার ডিফারেন্স বোঝাচ্ছি, তাই এটা। তো এই ছিল ওভারঅল গল্প, এই জিনিসটা তোমাদের জানা জিনিস। এই ধরনের কোশ্চেন থেকে এখান থেকে আলফা বের করতে বলে, ক্যালকুলেশন করে আলফা তোমাকে বের করতে হবে। আলফাটা কি? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের বা রোধাঙ্কের, দুটো হয়, রোধের বা রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক। উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি। আচ্ছা, এটা বুঝতে পারলে নেক্সট এখান থেকে তোমাকে এটা নিউমেরিক্যালস করিয়ে দেখাই। দেখো, একটি পরিবাহীর রোধ 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 16 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 ওহম। তাহলে পরিবাহীর রোধাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা কত? আচ্ছা, 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 16 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 ওহম। ঠিক আছে, চলো দেখো, তাহলে আমরা কি লিখতে পারি? R15 R0 1 প্লাস আলফা 15, টেম্পারেচার ডিফারেন্স 15। আচ্ছা, R100 R0 1 প্লাস আলফা, টেম্পারেচার ডিফারেন্স 100। আচ্ছা, R15 এর ভ্যালু কত? 16 ওহম। তাহলে 16 ইকুয়ালস টু R0 1 প্লাস আলফা 15, আর এখানে তোমার 20 ইকুয়ালস টু R0 1 প্লাস আলফা ইন্টু 100। দুটোকে ভাগ করে দাও, দুটোকে ভাগ করে দিলে R0 R0 কেটে যায়, 16/20 থাকে, 1 প্লাস 15 আলফা 1 প্লাস 100 আলফা। 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20, তাহলে 4 গুণ হবে 4 প্লাস 400 আলফা, এখানে হলো 5 প্লাস 5 15 75 আলফা। তাহলে দেখো 5 মাইনাস 4 400 আলফা মাইনাস 75 আলফা, তাহলে কত হলো? 325 আলফা ইকুয়ালস টু 1, আলফা ইকুয়ালস টু 1/325। তাহলে আলফার ভ্যালু 1/325 পার ডিগ্রি সেলসিয়াস। এবারে ক্যালকুলেটরে মারতে হবে 1/325 কত আসে। 1/325
0.0030, 0.0030, এটা অপশন বি, এটা হলো অ্যান্সার। বোঝা গেল? দুটোর জন্য দুটো আলাদা ইকুয়েশন করে নিলাম, আর এই ইকুয়েশনটা আমরা ইউজ করলাম, এই ইকুয়েশনটা। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই। আচ্ছা, ওহমিক অ্যান্ড নন ওহমিক কন্ডাক্টর, ওহমিক অ্যান্ড নন ওহমিক কন্ডাক্টর, এই জিনিসটা ভালো করে বোঝো দেখি। ওহমিক নন ওহমিক কন্ডাক্টরে কি হয়? ওহমিক কন্ডাক্টর মানে যারা ওহমস ল মেনে চলবে। তাহলে দেখো, ওহমিক ওহমিক আর নন ওহমিক। ওহমিক মানে এক নম্বর হলো ওহমস ল মেনে চলবে, আর ওহমস ল মেনে চলবে না। 2 নম্বর, ওহমস ল যখন মেনে চলবে তাহলে এর কি হয়, এর কারেন্ট যতটা বাড়ে তার সাথে সাথে ভোল্টেজও সমান হারে বাড়ে। এর ক্ষেত্রে সেটা হয় না, হলো 2 নম্বর। 3 নম্বর হলো যে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে, যেহেতু ভিআই গ্রাফটা ফিক্স থাকে তো রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকে ওহমিক কন্ডাক্টরে, এর রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে না। আচ্ছা হলো, এর গ্রাফ করলে গ্রাফটা কেমন হবে? এর ভিআই গ্রাফ করলে গ্রাফটা স্ট্রেট লাইন হবে, গো থ্রু দ্য অরিজিন। এর গ্রাফটা করলে এটা কার্ভ লাইন হবে। এই ডিফারেন্স গুলো ওহমিক আর নন ওহমিক কন্ডাক্টরে দেখতে পাওয়া যায়। তাহলে কি বললাম? ওহমস ল মেনে চলে, ওহমস ল মেনে চলে না। ভি যতটা বাড়ে ততটা আই বাড়ে, ভি যতটা বাড়ে ততটা আই বাড়ে না। এখানে রেজিস্ট্যান্স ফিক্সড থাকে, এখানে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে না। গ্রাফটা স্ট্রেট লাইন হয়, গ্রাফটা কার্ভ লাইন হয়। এখানে আমরা ওহমিক আর নন ওহমিক কন্ডাক্টরের কিছু এক্সাম্পলস দিচ্ছি। ওহমিক কন্ডাক্টরের এক্সাম্পলস হলো মেটালিক কন্ডাক্টর গুলো ওহমিক কন্ডাক্টর হয়, আর নন ওহমিক কন্ডাক্টরের এক্সাম্পলস এখানে রয়েছে। এটা হলো ওহমিক কন্ডাক্টর, যেখানে গ্রাফটা দেখো আইভি গ্রাফটা স্ট্রেট লাইন গো থ্রু দ্য অরিজিন। ঠিক আছে, মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে স্পেশালি হয়। নন ওহমিক কন্ডাক্টরের অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন ফিলামেন্ট ল্যাম্প, দেখো কার্ভ লাইন, গ্যাস ডিসচার্জ টিউব এরকম, থার্মিস্টার এরকম, থার্মোনিক ডায়োড এরকম, সেমিকন্ডাক্টর ডায়োড এরকম। এগুলো হল নন ওহমিক কন্ডাক্টরের এক্সাম্পল। ঠিক আছে, চলো, এগুলো পরীক্ষায় আসে না, পরীক্ষায় যে এইসব গ্রাফ আঁকতে দেবে এমন কোনো কথা নয়। সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী। ঠিক আছে, সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী, এই জিনিসটা চলো বোঝার চেষ্টা করি। সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী, টেম্পারেচার বাড়ালে কি বাড়ছে? রেজিস্টিভিটি বাড়ছে। তাহলে টেম্পারেচার কমালে রেজিস্টিভিটি কমবে। টেম্পারেচার কমাতে কমাতে এমন একটা টেম্পারেচারে এসে পৌঁছায় যে টেম্পারেচারে কি হয়, রেজিস্টিভিটি 0 হয়ে যায়। টেম্পারেচার কমাতে কমাতে এমন একটা টেম্পারেচারে পৌঁছায় যে টেম্পারেচারে রেজিস্টিভিটি 0 হয়ে যায়, সেই টেম্পারেচারকে কি বলে? তাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার। তাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার। এই ক্রিটিক্যাল টেম্পারেচারে কি হয়, রেজিস্টিভিটি 0 হওয়ার জন্য তার ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে, তখন আমরা তাকে বলি সুপার কন্ডাক্টর। ঠিক আছে, তখন আমরা তাকে কি বলি? সুপার কন্ডাক্টর। এর গ্রাফ কেমন হয়?
নর্মাল মেটালগুলোর রেজিস্টিভিটির সাথে টেম্পারেচারের গ্রাফ করলে গ্রাফ হয় এরকম। কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারে কেমন হয়? ক্রিটিক্যাল টেম্পারেচারে এইরকম হয়। টিসি বা ক্রিটিক্যাল টেম্পারেচারে এসে রেজিস্টিভিটি 0 হয়ে যায়। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে নর্মাল মেটালিক কন্ডাক্টরের মতো বিহেভ করছে। দেখো, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে গেলে নর্মাল মেটালিক কন্ডাক্টরের মতো বিহেভ করছে। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে নর্মাল মেটালিক কন্ডাক্টরের মতো বিহেভ করছে। কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারে আসলে রেজিস্টিভিটি হঠাৎ করে 0 হয়ে যায় এবং এখানে সুপার কন্ডাক্টর বৈশিষ্ট্য পেয়ে যায়, কারেন্ট ম্যাক্সিমাম ফ্লো করে। ঠিক আছে, আচ্ছা, তো সুপার কন্ডাক্টর এর এটা প্রথম কে অবজার্ভ করেন? 1911 খ্রিস্টাব্দে এইচ ক্যামারলিন ওনেস, ঠিক আছে, এইচ ক্যামারলিন ওনেস প্রথম অবজার্ভ করেন। কার কোথায়? মার্কারিতে। মার্কারিতে 4.2 কেলভিন টেম্পারেচারে, 4.2 কেলভিন টেম্পারেচারে মার্কারিতে প্রথম অবজার্ভ করে। বুঝলে? সুপার কন্ডাক্টর কোথায় ইউজ করা হয়? সুপার কন্ডাক্টর গুলো কোথায় ইউজ করা হয়? এইচ ক্যামারলিন ওনেস, সায়েন্টিস্টার নাম কি? এইচ ক্যামারলিন ওনেস। ঠিক আছে, মার্কারিতে 4.2 কেলভিন টেম্পারেচারে প্রথম অবজার্ভ করেন 1911 খ্রিস্টাব্দে। আর হলো তোমার যেটা বলছিলাম, হ্যাঁ, স্ট্রং ম্যাগনেট তৈরি করার জন্য সুপার কন্ডাক্টর ইউজ করা হয়। ঠিক আছে, স্ট্রং ম্যাগনেট তৈরি করার জন্য সুপার কন্ডাক্টর ইউজ করা হয়। সুপার কন্ডাক্টরের সময় একটা দারুণ ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? যখন কোনো ম্যাটেরিয়ালস নর্মাল কন্ডাক্টর থেকে সুপার কন্ডাক্টর বৈশিষ্ট্য পায়, তখন তার ম্যাগনেটিক ফিল্ডগুলো সব এক্সক্লুড করে যায়। ম্যাগনেটিক ফিল্ডগুলো এক্সক্লুড করে মানে বেরিয়ে যায়। তাহলে যখন কোনো ম্যাটেরিয়ালস নর্মাল কন্ডাক্টর থেকে সুপার কন্ডাক্টর হয়ে যায়, কি বললাম? যখন কোনো ম্যাটেরিয়াল সুপার কন্ডাক্টর বৈশিষ্ট্য পায় তখন কি হয়? তখন তার ম্যাগনেটিক ফিল্ডস লাইন্স গুলো বা ম্যাগনেটিক ফিল্ডস গুলো এক্সক্লুড করে, টোটালি এক্সক্লুড করে, মানে ম্যাগনেটিক ফিল্ডস গুলো বেরিয়ে যায়। এই ঘটনাকে কি বলে? এটাকে বলে মেসনার এফেক্ট। কি এফেক্ট বলে? এটাকে বলে মেসনার এফেক্ট। বোঝা গেল? এটাও জেনে রাখো, এটা গ্র্যাজুয়েশনের দিকে গিয়ে তোমাকে পড়তে হবে। মেসনার এফেক্ট নিয়ে ডিটেলসে পড়তে হবে, কারণ সুপার কন্ডাক্টর নিয়ে গ্র্যাজুয়েশনের দিকে তোমাকে ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, তো মেসনার এফেক্ট মাথায় রাখবে। মেসনার এফেক্ট মানে কি? মেসনার এফেক্ট মানে হলো যে সুপার কন্ডাক্টর কন্ডিশনে পৌঁছালে সেখান থেকে তার ম্যাগনেটিক ফিল্ড ভ্যানিশ হয়ে যায়। ম্যাগনেটিক ফিল্ড ভ্যানিশ হয়ে যায়, এই ঘটনাকে বলা হয় মেসনার এফেক্ট। কি ভ্যানিশ হয়ে যায় বা কি এক্সক্লুড করে? ম্যাগনেটিক ফিল্ড। চলো, এবারে আসছে একটা ইম্পর্টেন্ট টপিক, কালার কোড। কালার কোড অফ কার্বন রেজিস্টর। এটা পড়াতে মজার লাগে এবং এটা তোমাদেরকেও খুব মজার লাগে। খুব সহজ টপিক, খুব সহজ টপিক। কালার কোড অফ কার্বন রেজিস্টর কি? কালার কোড অফ কার্বন রেজিস্টর, কার্বন রেজিস্টরের কালার কোড। আচ্ছা চলো, প্রথম কথা হলো কার্বন রেজিস্টর কেন আনা হলো। কিছু থাকে নর্মাল রেজিস্টর গুলো সাধারণত 0.1 থেকে 1000 ওহম পর্যন্ত রেজিস্টর হতে পারে, রেজিস্ট্যান্স বানানো যায় ওটা দিয়ে। ওগুলো কি হয়? এক্সপেন্সিভ, বানানো খুব এক্সপেন্সিভ এবং ক্যারি করাও খুব, মানে সাইজে বড় হয়, ক্যারি করাও কষ্টসাধ্য। আর কি হয়? এগুলো নর্মাল ইলেকট্রিসিটির এক্সপেরিমেন্ট গুলোতে ইউজ করা হয়। এবারে কেন কার্বন রেজিস্টর বানানো হচ্ছে? ইলেকট্রনিক্স এর এক্সপেরিমেন্ট গুলোতে
বা ইলেকট্রনিক্সের যে ইনস্ট্রুমেন্টগুলো, রেডিও, ট্রানজিস্টর, এগুলোতে হাই রেজিস্ট্যান্সের প্রয়োজন পড়ে যায়, আর সেগুলো সাইজে ছোট হতে হবে। তাহলে সেই জন্য তখন বানানো হয় কার্বন রেজিস্টর। ঠিক আছে, যেটা সাইজে ছোট, সস্তায় পাওয়া যায় এবং হাই রেজিস্ট্যান্স বানানো যায়। ঠিক আছে, এবার প্রশ্ন হলো কিভাবে বানায় কার্বন রেজিস্টর। কার্বন রেজিস্টর কিভাবে বানায়? কার্বন রেজিস্টর মিহি গুঁড়ো কার্বন পাউডার বা গ্রাফাইট পাউডার, ঠিক আছে, নিয়ে তার সাথে নন কন্ডাক্টর রেজিন বাইন্ডার নেওয়া হয়। রেজিন বাইন্ডার কি করে, ওই মিক্সচারকে, ওই গুঁড়োকে ভালো করে টাইট করে কম্বাইন করতে সাহায্য করে। ওটাকে মিক্সড করে তাকে কি করা হয়, একটা শেপ দেওয়া হয়। কেমন শেপ দেওয়া হয়? নলাকার শেপ দেওয়া হয়। নলাকার শেপ দিয়ে সেটাকে কি করা হয়, তাপে পোড়ানো হয়। রোদে তাপে পোড়ানো হয়, আগুন দিয়ে পোড়ানো হয় না। ঠিক আছে, পুড়িয়ে তার কিন্তু দুটো সাইড, তার সেটা কিন্তু একটা এরকম রডের গায়ে থাকে। ঠিক আছে, এরকম রডের গায়ে থাকে, দিয়ে বানানো হয় কার্বন রেজিস্টার। তাহলে কার্বনের গুঁড়ো বা গ্রাফাইটের গুঁড়ো, তার সাথে সিরামিক রেজিন বাইন্ডার যেটা নন কন্ডাক্টর মিশিয়ে সেটাকে নলাকার শেপ দিয়ে একটা তোমার এরকম দণ্ডাকার, এরকম তোমার গায়ে, তারের মতো গায়ে, রডের সরু রডের মতো গায়ে, তার গায়ে নলাকার শেপ করে দিয়ে তাকে তাপে গরম করা হয়। গরম করে এরকম শেপ দেওয়া হয়, দিয়ে বানানো হয় কার্বন রেজিস্টার। বুঝেছো? এবার এই কার্বন রেজিস্টারের কালার কোড থাকে কিছু, সেই কালার কোড দেখে বুঝে নিতে হয় যে তার রেজিস্ট্যান্স কত। তো এটাই আমরা এখানে শিখবো, যে কার্বন রেজিস্টারের কালার কোড দেখে কিভাবে বোঝা যায় যে কত রেজিস্ট্যান্স আছে। তো চলো, দেখো পরপর চারটে ব্যান্ড থাকে। ধরো প্রথম কালারটা সবুজ, পরপর চারটে ব্যান্ড থাকে, এটা হলো প্রথম ব্যান্ড। তারপরে ধরো কমলা, অরেঞ্জ, এটা হলো দ্বিতীয় ব্যান্ড। তারপরে ধরো হলুদ, তৃতীয় ব্যান্ড। তারপরে ধরো সোনালী, এই কালারটা সিলভার, লিখে দিলাম। এরকম ভাবে কালার আছে। আর কোন কালার কত হবে, কি নিয়ম হবে, সেগুলো শেখাই। চলো, তার জন্য একটা ছন্দ মনে রাখতে হয়। বিবি রয় অফ গ্রেট ব্রিটেন had a very good wife. প্রত্যেক কালারের মিনিং কি? বি ফর ব্ল্যাক, বি ফর ব্রাউন, আর ফর রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর yellow, G for green, B for blue, V for violet, G for grey, W for white.
এর জন্য নাম্বার গুলো কি কি? 0 থেকে শুরু হবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই হলো নাম্বার। ডেসিমেলে করলে মাল্টিপ্লেয়ার হিসেবে কত হয়? 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, আর ফোর্থ ব্যান্ডে কি থাকে? থাকে গোল্ড, সিলভার আর নো ফোর্থ ব্যান্ড। গোল্ড হলে 5% টলারেন্স, সিলভার হলে 10% টলারেন্স, আর নো ফোর্থ ব্যান্ড থাকলে 20% টলারেন্স। এগুলো হলো টলারেন্স। এই হলো নিয়ম। এবারে বলবে স্যার নিয়ম বললেন, বিষয়টা কি তো বুঝতে পারলাম না। দেখো, ফার্স্ট ব্যান্ডের জন্য ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট ব্যান্ডের জন্য ফার্স্ট ডেসিমেল, সেকেন্ড ব্যান্ডের জন্য সেকেন্ড ডেসিমেল, থার্ড ব্যান্ডের জন্য মাল্টিপ্লেয়ার, আর এটার জন্য টলারেন্স। এই হলো নিয়ম। তাহলে এই এক্সাম্পলসটা দেখো, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। প্রথমে আছে গ্রিন। গ্রিন কোথায় আছে? গ্রিনের জন্য 5, তাহলে 5 ফার্স্ট ডেসিমেল বসে গেল। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে অরেঞ্জ। অরেঞ্জের জন্য কত? 3, তাহলে সেকেন্ড ডেসিমেল বসে গেল, হলো। তারপরে মাল্টিপ্লেয়ার, মাল্টিপ্লেয়ার গুলো এগুলো, এগুলো হলো মাল্টিপ্লেয়ার। আচ্ছা, তারপর আছে ইয়েলো। ইয়েলোর জন্য 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, হলো। তারপর টলারেন্স, সিলভারের টলারেন্স কত? 10%, তাহলে প্লাস মাইনাস 10% টলারেন্স। ব্যাস, এটা হলো রেজিস্ট্যান্স। এত এইভাবে করতে হবে অঙ্কগুলো। আর ফোর্থ ব্যান্ড যদি না থাকে তাহলে 20% লিখবে। অনেক সময় কোশ্চেনে ফোর্থ ব্যান্ড নেই, তাহলে 20% লিখতে হবে। দাও, বুঝলা? বুঝলা কচি? চলো, এই গেল কালার কোডের গল্প। কালার কোড নিয়ে আর কারো কোনো অসুবিধা আছে? আশা করছি থাকা উচিত নয়। কালার কোডের নিয়ম হলো, প্রথম কালারের জন্য প্রথম নাম্বার বসবে, দ্বিতীয় কালারের জন্য দ্বিতীয় নাম্বার বসবে, তৃতীয় কালারের জন্য 10 টু দি পাওয়ার বসবে, তারপরের জন্য টলারেন্স বসবে। ঠিক আছে, চলো। চলো এবারে দুটো অঙ্ক করি। দুটো তারের দৈর্ঘ্য, ব্যাস এবং রোধাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1:3। অপেক্ষাকৃত সরু তারটির রোধ 20 ওহম হলে অন্যটির রোধ কত হবে? তাহলে কি দুটো তারের দৈর্ঘ্য, ব্যাস, রোধাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1:3। সরু তারটির রোধ 20 ওহম হলে অন্য তারটির রোধ কত হবে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ব্যাস মানে ডি, দৈর্ঘ্য হলো তোমার লেন্থ, আর রোধাঙ্ক মানে রো, এই তিনটের অনুপাত দেওয়া রয়েছে 1:3 করে সব। আচ্ছা, অপেক্ষাকৃত সরু তারটির রোধ দেওয়া রয়েছে R1 ইকুয়ালস টু 20 ওহম, R2টা আমাকে এখন বের করতে হবে। এই ছিল কোশ্চেনটার প্রবলেম।
তাহলে দেখো আমরা জানি রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু রো এল বাই এ, এরিয়া তো দেওয়া নেই, তার জায়গায় ডায়ামিটার দেওয়া রয়েছে, তাহলে রো বসাও এল বসাও, এরিয়ার জায়গায় লেখো পাই আর ডায়ামিটার। আচ্ছা দেখো ডায়ামিটার মানে ডি, ডায়ামিটার ডিটা কি হয়, ডিটা অ্যাকচুয়ালি রেডিয়াসে যদি লেখো তাহলে ডি বাই টু হয়, তাই না? তাহলে এখানে লিখো ডি বাই টু এর স্কোয়ার, তাই না? কারণ পাই আর স্কোয়ার হয়, আর হলো ডি বাই টু এর স্কোয়ার, তাহলে হয় রো এল পাই ডি স্কোয়ার ফোর, এই ফোরটা উপরে চলে যাবে, ফোর রো এল পাই ডি স্কোয়ার। তাহলে এটা হলো আর। সো আমি এখানে যদি আর ওয়ান বাই আর টু করি বা আর টু বাই আর ওয়ান করি, আর টু বাই আর ওয়ান করি, তাহলে কি হবে, ফোর সবার কমন, পাই সবার কমন, রো এল আর রো রো দেখো সমানুপাতিক, তাহলে কি হবে রো টু বাই রো ওয়ান, কারণ আর টু বাই আর ওয়ান করেছি, হলো। এলটা কি হবে, এলটা হবে এল টু বাই এল ওয়ান, এল টু বাই এল ওয়ান। ডিটা কত হবে ব্যস্তানুপাতিক, তাহলে ডি ওয়ান হবে, ডি ওয়ান ডি টু এর হোল স্কোয়ার, এটা হবে, তাই না? আচ্ছা হলো, আমার বের করতে হবে আর টু এর ভ্যালু, তাহলে আর ওয়ান ইন্টু এটা কত, রো টু বাই রো ওয়ান করলে এটা উল্টে যাবে রেশিওটা, মানে তিন, এই রেশিওটা উল্টে যাবে মানে তিন, এই রেশিওটা যা থাকবে তাই থাকবে, মানে ওয়ান বাই তিন, ওয়ান বাই তিনের স্কোয়ার। তাহলে কত হলো, এইটা দেখো ওয়ান বাই তিনের স্কোয়ার মানে নয়, আর নয় তিন তিনকে নয়, নয় নয় কেটে গেল, তাহলে আর ওয়ান আর আর টু সমান হলো, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে 20 ওহম সমান, তাহলে অ্যান্সারটা হবে 20 ওহম, অপশন বি সমান। দেখো কেমন অঙ্ক দিয়েছে, দেখো সেম অ্যান্সার বেরিয়েছে, সেম অ্যান্সার বেরিয়ে গেছে। দেখো তোমরা ঘাবড়ে গিয়ে ভাববে যে স্যার আমার কি অঙ্ক ঠিক হলো, ঠিক হলো, সেম অ্যান্সার কি করে বেরোলো? এটা কিন্তু একটা কনসেপচুয়াল অঙ্ক, একটা ভালো কোশ্চেন, বুঝলা? চলো নেক্সট যাই। একটি তারের রোধ, এটা খুব দারুণ কোশ্চেন, এই কোশ্চেনটাকে তোমাদের আমি ট্রিক্সও শেখাবো। একটি তারের রোধ 5 ওহম, একে 10 এ 20% বৃদ্ধি করা হলো, তাহলে একটা তারের রোধ কত ওহম, 5 ওহম, 10 এ 20% বৃদ্ধি করা হলো, আয়তন অপরিবর্তিত থাকলে নতুন তারের রোধ কত হবে? তাহলে কি বলছে দেখো, একটি তারের রোধ হলো 5 ওহম, কল্পনা করো তারের রোধ হলো 5 ওহম, 10 এ 20% বৃদ্ধি করা হয়েছে, আয়তন অপরিবর্তিত আছে, নতুন রোধটা কত হবে? ঠিক আছে চলো, তাহলে দেখো প্রথমে ছিল এলন, প্রথমে লেন্থ ছিল এলন, সাপোজ নতুন লেন্থ এল টু কত হবে, এল টু কত হবে, বলছে এল ওয়ান প্লাস, আচ্ছা এল ধরে নাও, প্রথমে লেন্থ ছিল এল, সেকেন্ড লেন্থ এল ড্যাশ কত হবে, বলছে এল প্লাস এল এর কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 20%, তার মানে কত, এল প্লাস এল ইন্টু 20 বাই 100, তাহলে 100 এল বাই, তাহলে 100 এল প্লাস 20 এল বাই 100, 120 এল বাই 100, 1.2 এল, এল ড্যাশের ভ্যালু বেরোলো। আচ্ছা এরিয়া প্রথমে ছিল এ, এখন এরিয়া এ ড্যাশ কত হবে, এরিয়া এ কিভাবে, এরিয়া এ হলো ভলিউম বাই লেন্থ, কারণ ভলিউম হলো লেন্থ ইন্টু এরিয়া, তাই না? আর তারে কি হয়, আর তারে কি হয়, ভলিউম হলো এরিয়া ইন্টু লেন্থ, তাহলে এরিয়া মানে কি ভলিউম ইন্টু লেন্থ, তাহলে এরিয়া ভলিউম ইন্টু লেন্থ আগে ছিল, এখন এরিয়া এ ড্যাশ কত হবে, ভলিউম সেম থাকবে, লেন্থ এল ড্যাশ হয়ে যাবে, এল ড্যাশটা কত, এল ড্যাশটা হলো 1.2 এল, তাহলে এ ড্যাশও পেয়ে গেছি, এল ড্যাশও পেয়ে গেছি, এল পেয়ে গেছি, সব পেয়ে গেছি। রেজিস্ট্যান্স কত বৃদ্ধি পেয়েছে দেখি, চলো রেজিস্ট্যান্স আগে ছিল আর, আর ছিল রো এল বাই এ,
এখন আর ড্যাশ কত হবে, রো তো রো থাকবে, এল ড্যাশ বাই এ ড্যাশ হবে, তাই না? তাহলে রো রো রাখো, এল ড্যাশের জায়গাতে তুমি কত বসাবে, এল ড্যাশের জায়গাতে তুমি বসাবে 1.2L, 1.2L। এ ড্যাশের জায়গাতে কি বসাবে, এ ড্যাশের জায়গাতে বসাবে ভি বাই 1.2L। আচ্ছা ভি বাই এল মানে কি, ভি বাই এল মানে এরিয়া, তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারতে যে এরিয়া বাই 1.2, তাই না? তাহলে তো ভালো হতো, এরিয়া বাই 1.2। তাহলে এবার উপরে চলে যাও, দেখো রো 1.2 কি হলো, উপরে চলে যাবে, রো এল বাই এ থাকলো 1.2 এর স্কোয়ার হলো। এটার মানে কি, এটার মানে আগের আর, তাহলে আর ইন্টু 1.2 এর স্কোয়ার, আর ড্যাশ ইকুয়ালস টু, সো আর ড্যাশ কত হবে, আর কত ছিল, আর হলো 5, 5 ইন্টু 1.2 এর স্কোয়ার। তাহলে এবার দেখো আনসার কত হবে, 12 144, তাহলে 144 ইন্টু 5 করো, 1.2 ইন্টু 1.2, 140, 1.44, 1.44 ইন্টু 5, 7.2। 7.2। পরীক্ষার সময় তোমাদের এমন ক্যালকুলেশন দেবে যেগুলো খুব ইজিলি বিনা ক্যালকুলেটরে হয়ে যায়, ঠিক আছে, ওটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। এইখানে একটা ট্রিক শেখানোর কি আছে, এটাকে আমরা এতটা না করে একটা ট্রিক্সে কিভাবে শিখবো সেটা আমি শেখাই তো তোমাকে, চলো নোট ডাউন করো, কোথায় বলে দেবো, এইখানটা বলে দিই। কোনো পরিবাহীর দৈর্ঘ্য এক্স গুণ বৃদ্ধি পেলে নতুন রোধ হয় আর ইন্টু এক্স স্কোয়ার, এটা মাথায় রাখবে, এই ফর্মুলা দিয়ে করে যাবে। কোনো পরিবাহীর দৈর্ঘ্য এক্স গুণ বৃদ্ধি পাওয়া হয়েছে, তাহলে নতুন রোধ কত হবে, আর ইন্টু এক্স স্কোয়ার। এখানে কি হয়েছে, এক্স গুণের জায়গায় 20% বলেছে, তাহলে 20% মানে কত, 20% মানে কত, 20% মানে 20/100, 20/100 মানে কত, 20/100 বৃদ্ধি করেছো, তাই না? 20/100 10-এ বৃদ্ধি করা হলো, 20/100 10-এ বৃদ্ধি করা হলে কত হয়, এটা দেখো 120 বাই এটা 1.2L, তাহলে অ্যাকচুয়ালি কত গুণ বৃদ্ধি হয়েছে, 1.2 গুণ। এইটুকু করলেই তুমি আর তোমাকে আর করতে হবে না, এইটুকু করলে 1.2 গুণ বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য, তারপর লাইন লিখে নিলে তার স্কোয়ার হবে 1.2 এর স্কোয়ার, বুঝেছো? এটা হলো শর্ট ট্রিক্স। তাহলে কি শেখালাম, শেখালাম হলো আয়তন অপরিবর্তিত রেখে, আয়তন অপরিবর্তিত থাকবে, কোন পরিবাহীর দৈর্ঘ্য এক্স গুণ বৃদ্ধি পেলে নতুন রোধ হয় আর ইন্টু এক্স স্কোয়ার। দেখো 1.2 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে 1.2 এর স্কোয়ার, বুঝেছো? এই কোশ্চেনটা ডাইরেক্ট কোশ্চেন দিয়েছিল আগের বারে যখন পরীক্ষা হয়েছিল,
আগেরবারে সেমিস্টার 3 এর এমসিকিউ যখন আগেরবারে তোমার দাদারা যখন পরীক্ষা দিয়েছিল তখন এই কোশ্চেনটা ডাইরেক্ট দিয়েছিল, আর ইন্টু এক্স স্কোয়ার মানে অপশানে দিয়েছিল। তো এইটা তোমাদের এখানে দিল, এইটুকু করবে ডাইরেক্ট, তারপরে তুমি দেখবে যে এই টিক্সে পড়ছে, ডাইরেক্ট স্কোয়ার করে দেবে, দিয়ে অ্যান্সার বের করে নেবে। এতগুলো আর করতে হবে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আশা করছি। তাহলে এখানে আমি কিন্তু একটা সুন্দর টিক্স শিখিয়ে দিলাম, এই টিক্সটা কাজে লাগাবে। যে একটা পরিবাহীর দৈর্ঘ্য যেদিকে আমি এক্স গুণ বৃদ্ধি করি, তাহলে তার রোধ কত গুণ বৃদ্ধি পাবে? দৈর্ঘ্যের স্কোয়ারের গুণ। ঠিক আছে, সেটাকে অ্যাপ্লাই করবে এখানে। যেহেতু দৈর্ঘ্য এখানে 1.2 গুণ বৃদ্ধি পেলো, তাহলে 1.2 এর স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে। ব্যাস হয়ে গেল গল্প শেষ। তো আজকের ক্লাসে আমরা এইটুকুই করব। নেক্সট দিন আমরা যেগুলো কভার করব সেগুলো জেনে নাও, দেখে নাও। নেক্সট ক্লাসে আমরা কভার করব কম্বিনেশন অফ রেজিস্টর, কিরশফ ল, ইনফাইনাইট ল্যাডার প্রবলেম, সেল অ্যান্ড ইএমএফ, কোষের শ্রেণী সমবায়, কোষের সমান্তরাল সমবায়, কোষের মিশ্র সমবায়, গ্যালভানোমিটার, ভোল্টমিটার, আর তার উপরে কিছু অঙ্ক। ঠিক আছে, এইগুলো নেক্সট ক্লাসে কভার করব, আর যদি পারি আরো একটু বেশি কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে ক্লাসটা অনেকটা লেন্দি নিলাম, অনেকটা টপিক কভার করলাম। এগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো, এবং নেক্সট ক্লাসও আসবে, নেক্সট ক্লাসে অনেকটা কভার করব। আরো অন্যান্য টপিকের উপরেও ক্লাসগুলো নেব, এবং যতটা ম্যাক্সিমাম পোটেনশিয়ালে আসা যায়। আমার অ্যাকচুয়ালি শরীরটাও ঠিকঠাক ছিল না, যার জন্য তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে পারিনি। আস্তে আস্তে রিকভার হচ্ছি। ঠিক আছে, রিকভার হলে, অনেকটা রিকভার হয়েছে, আস্তে আস্তে রিকভার হয়ে গেলে তোমাদের ফুল ফেজে তোমাদের হেল্প করার জন্য এগিয়ে আসবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমি ম্যাক্সিমাম চেষ্টা করব তোমাদেরকে ম্যাক্সিমাম হেল্প করা যায় যে কিভাবে। ঠিক আছে, শুধু শরীরটার সমস্যার জন্য তোমাদেরকে হেল্প করতে পারিনি, চিন্তা করো না। চলো, ভালো থেকো, থ্যাংক ইউ, চলো।